আমি কি একটা কথা মিথ্যে বলেছি? সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরো। আপনি তো অভিনয়টাই করতে চাননি। আমি খুব হ্যাপি, আমি দর্শককে এন্টারটেইন করতে পারছি। ভাই বডিগার্ড গুলো কোথায়? মানে হ্যাঁ, সমাজে কি ইম্প্যাক্ট পড়ে আমাদের কন্টেন্ট থেকে? নিজের প্রতি একটা হীনমন্যতা ছিল যে আমার যেই স্ট্রাকচার, এতে আমি খুব একটা এই সুযোগ পাবো না। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি রেড কার্পেট উইথ জেরিতে, অ্যান্ড আই এম ইউর হোস্ট নুসরাত জাহান জেরি। আজকে আমাদের অতিথির ব্যাপারে বলবো আমরা। ইনি সেই ব্যক্তি যিনি সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়েছেন, যেটা যেই মিনিংয়ে বলা হয় এটা কিন্তু এই মিনিংয়ে না। সুই মানে হলো তার আসলে কোনো প্ল্যানই ছিল না অভিনেতা হওয়ার, কিন্তু থিয়েটার করতে করতে তিনি আসলে এই মুহূর্তের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর বনে গেছেন। তাহলে চলুন আমরা তার সাথে কথা বলি। তিনি নান আদার দ্যান সায়ান চৌধুরী। নট সায়ান চৌধুরী, তিনি আমাদের সবার প্রিয় সোহেল মণ্ডল। কেমন আছেন ভাই? খুবই ভালো, হোয়াট আ ইন্ট্রোডাকশন। ইজন্ট ইট ট্রু? আমি কি একটা কথা মিথ্যে বলেছি? সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরো। আপনি তো অভিনয়টাই করতে চাননি, আপনি তো আপনার কোনো প্ল্যানই ছিল না। আপনি যখন ধুনট থেকে ঢাকায় এসেছেন, তখন আপনি যে একদিন থিয়েটার দেখতে দেখতে, রক্তকরবী দেখতে দেখতে আপনি হলো যে মানে আসলে কোনো কিছু জীবনে কিছু কিছু জিনিস থাকে হয়তো বা অনেক সময় প্ল্যান করা হয় না। আমার ক্ষেত্রে হয়তো অভিনয়টার ক্ষেত্রে হয়তো ওইরকম প্ল্যানিং ছিল না, বাট হ্যাঁ এইটার অনেক বেশি মানে আর্ট ক্রাফটের প্রতি এক ধরনের হয়তো ভালো লাগা ছিল, যেহেতু বই পড়তে ভালো লাগতো বা সিনেমা দেখতে ভালো লাগতো, সেটার একটা কানেকশন হয়তো মানে সাবকনশিয়াস মাইন্ডে ছিল। তবে হ্যাঁ, অভিনেতা হওয়ার সাহস কখনই ছিল না আর কি। সাহস বা ইচ্ছা ওইভাবে কখনো হয়নি, বাট পরবর্তীতে হয়েছে। যে মানুষ বলে যার যেটা আছে সে সেটা আসলে বুঝতে পারে না বা বুঝেও বুঝতে চায় না, তো সাহসের কথা সেখান থেকে এলো। মানে কি ক্যারেক্টার করেছেন যে আমি ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আপনাকে সায়ান চৌধুরী বলে ফেলেছি। মানে সোহেল মণ্ডল স্ক্রিনে যে সায়ান চৌধুরী হয়ে উঠেছে, এবং সেটা আমার মাথার মাঝখানে ঘুরছে এখনো। ভাই বডিগার্ড গুলো কোথায়? মানে হ্যাঁ, আমি জাস্ট দেখছিলাম ভাই বডিগার্ড গুলো কোথায়। বডিগার্ড গুলো বাইরে আছে, যেহেতু ইন্টারভিউ হচ্ছে এর জন্য আমি কি কিছু জানতে চাইতে তো পারবো, রাইট? একদমই কোনো বডিগার্ড গুলো আমার তো কিছু করবে না, কারণ আমি এই মুহূর্তে সায়ান চৌধুরীকেও খাপাতে যাচ্ছি না, আর তার দাদিকে তো আরো আগে না। বি কেয়ারফুল। I will try to be careful. আমরা এই সায়ান চৌধুরী হয়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই ভাই, কারণ যে ক্যারেক্টারের ডেডিকেশন, মানে একটা ক্যারেক্টার তো আমরা পর্দায় দেখি, আমরা অনেক মজা পাই, আমরা হাততালি দিই, অনেক কিছু হয়, কিন্তু তার পেছনে তো একদিনে গিয়ে অ্যাকশনের পরে অ্যাক্টিংটা হয় না বা এই কাজটা হয় না। দ্য ওয়ে, মানে আপনাকে তো মেথড অ্যাক্টর বললে ভুল হবে না। আমি 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 এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি, কারণ এটা আমি বলছি। তো সেই ক্ষেত্রে হলো যে কি ধরনের প্রিপারেশনের মাঝখান দিয়ে আপনাকে যেতে হয়েছে? এই ক্যারেক্টারটা করার ক্ষেত্রে আসলে খুব বেশি আমি সময় পাইনি, মানে সত্যি কথা বলতে। মানে এটা আমার হাতে শুটিংয়ের আগে 4 দিন আগে আসলে প্রপোজালটা আসে, এবং তারপরে একটা আমার যেটা হয় যে আমি গল্প বুঝতে চাই, শুনতে চাই, তারপরে আসলে মানে তাড়াহুড়ে আমি কোনো প্রজেক্টে ঢুকতে চাইছিলাম না। মানে আমি বেশ কিছুদিন আসলে একটু অবসর মুডেও ছিলাম, সো হুট করে আমি আসলে কোনো প্রজেক্টে ওই মুহূর্তে আসলে ঢুকতে চাইছিলাম না, বাট ওদের কল এলো, এবং যেহেতু ওদের যে কাছের মানুষ তারাও আমার খুব পরিচিত, তারপরে আমি গেলাম, প্রজেক্টটা আসলে শুনলাম, অ্যান্ড দেন ওদের একটা শিডিউল অনুযায়ী 4 দিনের মাথায় আসলে শ্যুটের একটা প্ল্যান ছিল, মানে আমার একটা সিনের। সো ওইটার জন্য আসলে একটু তাড়াহুড়া ছিল। তারপরে আমার একটা গ্যাপ তৈরি হয় 7-8 দিনের, 10 দিনের, এবং তারপরে থার্ড লটের যখন প্রজেক্ট হয় তার আগে 1 মাস 1.5 মাসের একটা গ্যাপ ছিল। তো এইভাবে আসলে অন প্রজেক্টের ভিতরেই আসলে প্রস্তুতি নিচ্ছিলাম এবং কাজটা শুরু করছিলাম, মানে একটা প্রাইমারি কনসাসনেসের বেস করে আর কি। মানে এইটুকু অল্প সময়ের মাঝখানে আপনি হলো যে সায়ান চৌধুরীকে ফুটাই তুলতে ফেলেছেন, এবং সেটা আমাদেরকে আসলে বিশ্বাস করতে বলতেছেন আপনি। এইটার আসলে সবচেয়ে বেশি ক্রেডিট ছিল ডিরেক্টরিয়াল টিম, যারা মানে তারা যে মানে ক্যারেক্টার ডিজাইন করেছিলেন, তাদের মাথার বিশেষ করে ডিরেক্টরের মাথায় মোটামুটি ক্যারেক্টার একটা ওভারঅল স্ট্রাকচার অলরেডি ছিল, মানে সে আসলে কীভাবে সায়ানকে দেখতে চায়। সো আমার যেহেতু কম সময় ছিল, আমরা ইচ অ্যান্ড এভরি প্রজেক্টে এক ডিফারেন্ট অ্যাপ্রোচে আসলে মানে প্রস্তুতি নেই, মানে প্রজেক্টটার সিচুয়েশন বুঝে। যেহেতু এইটার ওই সময়টা আমি পাইনি, সো আমি পুরোটাই নির্ভর করেছি ডাইরেক্টরের উপরে, গো উইথ দ্য ফ্লো, মানে ডাইরেক্টরকে আমি জাস্ট ফলো করব, মানে যেহেতু ভিশনটা সে কমপ্লিটলি ক্লিয়ারভাবে জানে এবং সে কীভাবে আসলে স্ট্রাকচারটা দেখেছে। সো আমি জাস্ট তাকে বিলিভ করেছি, বিকজ অফ তার সাথে আমি যখন আলোচনা করেছিলাম তখন আমার মনে হয়েছে যে তাকে ট্রাস্ট করা যায়।
মানে কমপ্লিটলি তার উপরে একটা ফেথ রাখা যায়, সেরকম একটা ভাইব আমাকে যখন গল্পটা শুনিয়েছিল সেটা আমি পেয়েছিলাম। সো সেই একটা গাট ফিলিংস থেকে তাকে ফলো করা, এবং বেশিরভাগ ক্রেডিট আসলে ডাইরেক্টরের। আচ্ছা, তো আপনি যখন লাস্ট খল চরিত্রে কাজ করেছেন, এটা মুসাফিরে 2016-তে, রাইট? লাস্ট অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার লাস্ট করেছেন, অ্যান্টাগনিস্ট মানে সিনেমা, এই ওই ধরনের অর্থে, সিনেমা হ্যাঁ। ওই অর্থে। তো তারপরে হলো যে এই হলো রাক্ষসে আপনার এই সায়ান চৌধুরী ক্যারেক্টার। আপনি একটু আগে বললেন ডিরেক্টর যখন বলছিল তখন কি এটা কোনোভাবে কাজ করছে যে মুসাফিরের সেই সময়ের পরে এই ক্যারেক্টারটাকে আসলে দর্শক কিভাবে নেবে? কারণ আপনি মাঝখানে কিন্তু অনেক ভিন্ন ভিন্ন কাজ করছিলেন, নাটক, ওয়েব সিরিজ, এবং আপনার বেশ আলোচিত অনেক কাজ আছে, মন্টু চরিত্র, তারপর আরো অনেক চরিত্র বললে শেষ হবে না। তো সেই ক্ষেত্রে তখন কি মনে হচ্ছিল যে এই মুহূর্তে এসে খল চরিত্র করা, এক্সপেরিমেন্ট করাটা আসলে রিস্ক ওর দিক হ্যাঁ, হবে একটা কিনা? তো মানে ক্যারেক্টারাল, মানে ক্যারেক্টারের জায়গা থেকে বা আমার ক্যারিয়ারের জায়গা থেকে একটা তো এক্সপেরিমেন্ট করার যে সিচুয়েশন, সেইটা থেকে একটু ভয় পাচ্ছিলাম, বিকজ অফ আমাদের দেশে এক্সপেরিমেন্টকে খুব একটা অ্যাপ্রিসিয়েট করা হয় না, বা আবার যদি অ্যাপ্রিসিয়েট করা হয় সেইটা একদমই মনোটোনাস হয়ে যায়, মানে ওইটাই সবাই টার্গেট করতে থাকে, বা ওই ধরনের চরিত্র বা ওই একই ধরনের একটা যেহেতু চরিত্রকে বারবার অ্যাপ্রোচ রিক্রিয়েট করতে থাকে। করতে চাই আসলে। সো সেইটার একটা ভয় আমার ভীষণভাবে ছিল। তার মধ্যে আমার সিয়ামের সাথে আমার সেকেন্ড পেয়ারিং, মানে এর আগে মোর সাথে টান করেছি, হ্যাঁ। সেখানেও আমি এক ধরনের এই কাইন্ড অফ অ্যান্টাগনিস্ট না হলেও ওখানেও অ্যান্টাগনিস্ট কাইন্ড অফ ক্যারেক্টারই ছিল। তো সেইটাও একটা কনসার্ন আমার ছিল যে মানে সেম পেয়ার সেমই, সেটাও একটা হবে কিনা ভয় ছিল। বাট আমার ক্যারেক্টারের যখন মানে আমি যখন ব্রিফিং শুনি তখন আমার মনে হয়েছে যে আমি ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করতে পারি, মানে আমার যেই এক্সপেরিমেন্ট করার ইচ্ছা সবসময়, বা নানা রকম চরিত্রে নিজেকে একটু বাজিয়ে দেখা, তো সেইটা মনে হয়েছে যে এই ফিল্মের ক্ষেত্রে সেটা করা যেতে পারে বিকজ অফ দ্য ডাইরেক্টর ভিশন। অ্যান্ড মুসাফিরের কথা আমি সত্যি কথা বলতে এই সিনেমার আমার খেয়ালও ছিল না যে প্রায় 10 বছর হয়ে গেছে। সো এটা দর্শক আফটার দ্য রিলিজ রাক্ষস অ্যান্ড দর্শক টেনে নিয়ে আসছে বিকজ অফ তার, সেটাও ওই সময় একটু ইম্প্যাক্ট ফেলেছিল বোধ হয় দর্শকের উপরে। তো সেই জন্য চরিত্রটার কথা তারা মনে রেখেছেন, এবং বারবার এটার সাথে বলছিলেন, অনেকে কারেকশনও করে দিচ্ছিলেন, এটা কিন্তু তার ফার্স্ট অ্যান্টাগনিস্ট না, এটা সেকেন্ড অ্যান্টাগনিস্ট। দর্শক মোর জার্নালিস্টের চেয়ে ইয়েরা এখনকার কনসার্ন। দর্শক তারা হলো আতশ কাজ নিয়ে হলো যে এগুলো So, তারা মাথায় রাখে। অনেক জায়গায় শিরোনাম ছিল যে এই সোহেলের অ্যান্টাগনিস্টের আগমন, কিন্তু অনেকেই সেটাকে কারেকশন করে দিচ্ছিল, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। সে অলরেডি ডান করেছে একটা অ্যান্টাগনিস্টের চরিত্র। হ্যাঁ, মানে শায়নের এটা খুব বেশি ছিল না, আর আমার তো ওইটাই একটা বড় কারণ। হ্যাঁ, যদি শায়নের মতোই, সরি মুসাফিরের মতোই যদি চরিত্রটা হতো তাহলে হয়তো আর করা হতো না। মানে এক চরিত্র হলো যে একদমই, মানে এটা সেটা 10 বছর আগেই হোক বা যাই হোক, আমার মিনিমাম একটা ডিফারেন্সিয়েট লাগবে। মানে আমি সিমিলার কাজ আমার জন্য খুব মনোটোনাস লাগে, এবং আমি নিজেও খুব একটা ক্যারি করতে পারি না। সিমিলার হলে একদমই সিমিলার হয়ে যাবে হয়তো। তো ওইটা থেকে নিজেকেই সাবধান করি যে যতটা ডিফারেন্সিয়েট থাকে, যতটা আলাদা কিছু থাকে, বা সেই চরিত্রের স্ট্রাকচারগত জায়গায় কোনটা ডিফারেন্স তৈরি করছে আগের কাজ থেকে, তো সেইটার খেয়াল তো থাকেই। তো সেই জায়গা থেকে আমি নির্ভয় ছিলাম। আমরা এক্সপেরিমেন্ট আপনার চরিত্র নিয়ে মানে চরিত্র নিয়ে বললাম, কিন্তু আপনি যখন গল্পটা শুনছিলেন, এই গল্প শুনে আপনি কি এটা মাথায় এসেছে যে এরকম একটা গল্প আসলে এই মুহূর্তে 2026-এ আমরা যখন জেন্ডার সেন্সিটিভিটির কথা বলি, আমরা যখন মিসোজিনির কথা বলি, আমরা তখন সমাজে কি ইম্প্যাক্ট পড়ে আমাদের কন্টেন্ট থেকে সেটার কথা বলি, এবং আমরা অনেকেই কিন্তু রেফারেন্স দিচ্ছে যে অ্যানিমালের রেফারেন্স এসেছে, পুষ্পার রেফারেন্স এসেছে, আপনার কেজিএফ এর রেফারেন্স এসেছে, অনেক কিছুতে। তো এই সব কিছু মিলিয়ে মাথায় যে ডিরেক্টরের ভিশনটা যখন আপনার কাছে ট্রান্সফার করা হয়েছে অ্যাজ আর্টিস্ট, আপনার কি এটা মনে হয়নি যে মানে এটা আসলে সমাজের উপর কি ইম্প্যাক্ট পড়তে পারবে? এই মিসোজনি, গল্পে যে মিসোজনি আছে সেটা চরিত্রের প্রয়োজনই হোক আর গল্পের প্রয়োজনই হোক, যে কারোরই হোক, তো এটার ইম্প্যাক্ট আসলে কি হতে পারে? অনেকগুলো প্রশ্ন, আমি প্রথম থেকে শুরু করি। ফার্স্ট অফ অল, আমি নিজেই কিন্তু অনেক সিগমা টাইপের ছেলে, মানে ভীষণ মেল গেজ বিষয়গুলোকে আমার নিজেরই অনেক আছে, মানে এটা নিয়ে কমপ্লেন আছে মেল গেজ বিষয়গুলো নিয়ে, এবং সেইগুলো নিয়ে আমি ভীষণ নিজেও খুব কনসার্ন। এবং আমি যখন কোনো চরিত্র করতে যাই এইগুলো বিষয়ে আমার বেশ ভালো রকম থাকে, মানে অবজারভেশন থাকে। অ্যান্ড হ্যাঁ, এটা সত্যি কথা, আমি যখন এই চরিত্রটার যেটা স্ট্রাকচার সেটা নিয়ে আমি পড়ালাপ করছি, ওভারঅল যেই সিনেমাটা নিয়ে যেই আলাপটা মিসোজিনিস্ট অ্যান্ড হ্যান ত্যান, সেই বিষয়গুলোর যে একটা কনসার্ন আমার ছিল, এটা সত্যি যে আমি নিজেও একটু
মানে হচ্ছিলাম যে আদৌ এটা আমি এটা করা ঠিক হবে কিনা বা এরকম প্রজেক্টের সাথেই থাকা হবে কিনা, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে কিছু জিনিস আছে যে আপনি যখন একটা সিনেমা কোনো কিছু পোর্ট্রে করেন, সেটা যখন পোর্ট্রে করছেন সেটার জাস্টিফিকেশন কিছু রাখছেন কিনা, মানে ওয়াই মানে দিস ক্যারেক্টার এরকম কিছু প্লে করছে, সেটার মানে ব্যাক স্টোরি কিছু আছে কিনা, সেটার কোনো জাস্টিফিকেশন দেয়া আছে কিনা। তো আমি আসলে সেইটাকে আসলে আমার কনসার্নের মধ্যে রেখেছিলাম, এবং আমি যখন দেখেছি যে ফিল্মের কিছু মানে হয়তো ওইভাবে পূরণ করা যায়নি, হয়তো হয়তো কিছু জিনিস এডিটিংয়ে বা যে ভিশনটা ছিল সেইটুকু হয়তো শ্যুট করা যায়নি, বাট এইটুকু আমি খেয়াল রেখেছিলাম যে অন্তত আমি যে মানে আমাদের যেই প্রোটাগনিস্ট বা যেই অ্যান্টাগনিস্ট যে আচরণগুলো করছে সেটার পিছনে আসলে কোনো ব্যাখ্যা আছে কিনা, সে ব্যাখ্যাটার মানে ইটা ফিল্মে উপস্থিত আছে কিনা। তো সেই রকম কিছু আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, আমি স্পয়লার দিতে পারবো না, না ডেফিনেটলি এখনো সিনেমা চলছে, সিনেমা এখনো চলছে, সো আমি হয়তো ইচ অ্যান্ড এভরি নিয়ে হয়তো সেটা নিয়ে ডিবেট করতে পারি, মানে সেটা ব্যক্তি পার্সপেক্টিভে সেটা অ্যাকসেপ্ট হইতেও পারে, নাও হতে পারে, ইটস অ্যান ওন পার্সপেক্টিভ, আমি সেটা নিয়ে ডিবেট করব না। দর্শকের রিয়াকশন, সো দর্শকের রাইট আছে সিনেমা দেখার পরে তার যেই ফিলটা হয় সেটাকে এক্সপ্রেস করার। বাট আমার জায়গা থেকে এটুকু বলি যে আমরা ওইটুকু কনসার্ন ছিলাম যে একদমই যেন ওই জিনিসটাকে গ্লোরিফাই করা না হয়, মানে যদিও সিনেমাটা কমার্শিয়াল সিনেমার কিছু বিষয় আমরা হয় মানে গ্লোরিফিকেশন আসে, কিছু বিষয়গুলোকে থেকে যায়, বাট এইটাও বুঝতে হবে যে আপনার যদি সিনেমা লিটারেসি থাকে, এটা একটা ওয়ার্ল্ড, ডাইরেক্টর যে ওয়ার্ল্ডটা তৈরি করার চেষ্টা করছে সেই ওয়ার্ল্ডের ভিতরের ঘটনা, এটা আমার রিয়েলিটির সাথে খুব বেশি মিল যে থাকবে অনেক সময় থাকে না, অনেক কিছু করে না। আমি যাচ্ছি, আমি হয়তো জাস্টিফাইড করছি না কোনো কিছুই, আমি আবারও বলে নিচ্ছি যে আমি এটা জাস্টিফাইড করছি না, আমি জাস্ট আমার কনসার্নের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে এর চেয়েও মিসোজিনিস্ট ওয়ার্ক আমাদের দেশে হয়, কিন্তু সেটার জন্য আমি করব সেরকম কিছু না। ইউ আর ভেরি কেয়ারফুল, না ইউ আর ভেরি চালাক ব্রো, সেরকম কিছু না, বাট আমার কাছে মনে হয়েছে যে কন্টেন্টটার ওই ভ্যালুটা আছে, যে আমরা যেহেতু কিছু যেই জাস্টিফিকেশনগুলোকে হয়তো যতটুকু আমরা পৌঁছাতে চাইছি সেটা হয়তো পাইনি, সেই জায়গায় হয়তো ফেল করেছি বলেই হয়তো সেই কথাগুলো আসছে, বাট স্টিল ইটস আ ডাইরেক্টরিয়াল ভিশন। সেই জায়গায় যদি আমি কন্ট্রোল আনা শুরু করি, তাহলে আমরা অনেক কিছু থেকে আমার ক্রিয়েটিভ কন্ট্রোলটাকে যদি আমরা খুব বেশি করতে চাই, হ্যাঁ ক্রিয়েটিভ ভেঞ্চারের জায়গায় ডাইরেক্টর তার কাজ করেছে, আমরা আমাদের কন্টেন্ট বানিয়েছি, দর্শকের কাজ হচ্ছে এটাকে হয় ইগনোর করা অথবা সে দেখতে যাওয়া, সে দুটো অপশনই তার হাতে আছে। আমি এখন ডিরেক্টর মিডিয়া, আই এম নট আস্কিং ইউ টু লাইক মেক শিওর যে ডিরেক্টরটা না করে, আপনি তো একটা চরিত্র করছেন, কিন্তু জিনিসটা থাকে কি সিনেমা তো এন্টারটেইনমেন্ট, এখন ওখানে আসলে বাস্তবের রিফ্লেকশন থাকবে, আবার কিছু অন্য ফ্যান্টাসি থাকবে, অনেক কিছু থাকতে পারে জনরা বেঁধে, মানে কিন্তু আমার প্রশ্ন হলো যে যেটা থাকে আর্টিস্টদের যখন কোনো ক্যারেক্টার আইকনিক হয়ে যায়, আমাদের যারা আপনাদের যারা ফ্যান ফলোইং তারা কপি করার ট্রাই করে বা তাদের উপর একটা বেশ ভালো ইনফ্লুয়েন্স চলে আসে, তো সেই ক্ষেত্রে বিশ্বের যে কোনো ইন্ডাস্ট্রিতে মানে শিল্পীদের অ্যাডভোকেসি থাকে, শিল্পীরা এই ধরনের জিনিসপত্র হলো যে খুব বেছে বেছে তাদের আসলে পরবর্তীতে অ্যাকাউন্টেবিলিটির অনেক বড় একটা ব্যাপার থাকে। সবচেয়ে বড় কথা কি, আমরা আর্ট ক্রাফট যখন করি এটা আমাদের সোসাইটি, আমাদের রাষ্ট্রের রিফ্লেকশন, ইটস নট অ্যাবাউট যে কোনো একটা ইয়ের জায়গা থেকে সেটাকে নিয়ে আসতেছেন আপনি, ইউ নো হোয়াট আই মিন, মানে এই যে যখন বলছি যে আমার কোনো চরিত্র তারপর ইম্প্যাক্ট ফেলছে, আমি যখন খুব ভালো কাজ করি আমার চরিত্রে, সেইটা কি সমাজে ইম্প্যাক্ট ফেলে খুব একটা? এই যে ঘুষ খাবেন না, ঘুষ খেলে যে আপনাকে ধরা খেতে হয়, বা আপনি খুন করবেন না, বা এই ধরনের মানে ভায়োলেন্স করবেন না, বা আপনি আপনার পার্সোনাল লাইফে আপনার পার্টনারের সাথে আপনি কোনো ভায়োলেন্স করবেন না, এগুলো যখন আমরা দেখাই সেটার ইম্প্যাক্ট কি সমাজে পড়ে খুব একটা? আই ডোন্ট থিঙ্ক সো, মানে এটা খুব বেশি, মানে আমি দুটোকেই একসেপ্ট করছি, মানে কখনো কখনো সেগুলো হয়, ইনফ্লুয়েন্স হয়, কখনো কখনো সেটা ইটস ডিপেন্ডস অন অ্যাজ আ অডিয়েন্স, অ্যাজ আ পার্সন, আমি কি দেখবো, আমি কিভাবে সেটাকে কনজিউম করব, এটা আমারও রেসপন্সিবিলিটি আছে যে কোনটা আসলে রিল লাইফ, কোনটা আসলে রিয়েল লাইফ, এবং রিয়েল লাইফকে আলাদা করার যেই সক্ষমতাটুকু আমাদের দর্শক হিসেবেও কিছু রেসপন্সিবিলিটি আছে, যে কোনটা আসলে আমি যেই খারাপটা দেখাচ্ছি বা আমরা দেখছি সেটা যে খারাপ, সেটা অনুধাবন করাটাও দর্শকের পার্সপেক্টিভ থেকে একটা রেসপন্সিবিলিটি। এইটা আদারওয়াইজ আমি গল্প কিভাবে দেখাবো? অ্যাকাউন্টেবিলিটি আসলে বোথ সাইড থেকে সেটা হতে পারে। আমি বলছি না যে একদমই আপনাকে
কিছু জিনিস আছে যে আপনি দেখছেন ওটা কন্টেন্ট হিসাবে, না ইটস আ কন্টেন্ট, ইটস নট আ রিয়েল থিং। আমি যদি ডোকু ড্রামা করি, আমি যদি করি, সেটা আর একটা কথা হতে পারে, বাট স্টিল এটা কন্টেন্ট। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এটা কন্টেন্ট, কন্টেন্ট হিসেবে দেখা, অ্যান্ড দেন তারপরে হচ্ছে সেইটার ইম্প্যাক্টটা কি হতে পারে। আদারওয়াইজ গুড ফিল্ম কখনোই তৈরি হতো না। মানে যদি আমি এইভাবে ক্রিয়েটিভ ভেঞ্চারকে যদি কন্ট্রোল করতে থাকি যে আমি এইটুকু দেখাবো, দেখালেই হচ্ছে আমার সমাজ ঠিক থাকবে, তাহলে আমার মনে হয় না যে এটা খুব একটা কাজের না, কথা আমি হবে কোনো আর কি। কন্ট্রোল ইম্পোজের কথা বলছিলাম না। এটা হলো যে থাকে না, আর্টিস্টরা অনেক কিছু ভেবে চিন্তে কাজ করে, হ্যাঁ, এবং মানে সেই ভাবনা আমাদের চিন্তা। চেষ্টা থাকে যে মানে এটাকে মানে এটার একটা এই যে ওয়ার্ল্ডটা তৈরি হচ্ছে সেটার একটা রিয়েলিটি তৈরি করা, একটা বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে সেটাকে মানে অ্যাপ্লাই করা। অনেক সময় আমরা ফেল করি, অনেক সময় আমরা সঠিক পথে থাকি, এটা ক্রাফটেরই একটা অংশ। কিছু জায়গায় হয়তো আমরা ফেল করেছি বলেই এই কনভারসেশনগুলো আসছে। আই থিঙ্ক যে আমরা যখন আরও কন্টেন্ট, আমাদের যে কন্টেন্টের চর্চা হচ্ছে, ভালো সিনেমা বানানোর যে চর্চা হচ্ছে, সেই চর্চাটা অব্যাহত থাকলে এগুলো মানে হতে থাকবে, এবং দর্শকেরও ফিল্ম লিটারেসির একটা অভ্যাস তৈরি হবে। আমি আরেকটা কথাও বলতে পারি, আমাদের সিনেমাটা কিন্তু এ সার্টিফিকেট প্রাপ্ত। অ্যাডাল্ট সো এইটা অ্যাডাল্ট কন্টেন্ট, অর্থাৎ আপনি এই জিনিসটা দেখার জন্য তৈরি, আপনার বয়সটা সেইটাকে অ্যালাউ করে। তো আমাদের দর্শকদেরও আস্তে আস্তে একটু মানে আমরাও চেষ্টা করব যাতে দর্শকদের পৌঁছানো যে কোনটা অ্যাডাল্ট ফিল্ম, ইস অ্যাডাল্ট নট এই ধরনের ফিল্ম। আমাদের সেটাও একটা প্রবলেম আছে। আমরা even, দ্য ওয়ার্ড ইটসেলফ। বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যখন এই প্রচারণাটা করবেন, সেটাও একটা বড় রকমের ঝামেলা আছে। অ্যাডাল্ট মিনস অন্য কিছু অন্য মিন কিছু করে, দ্বারা বাট ভেবে অ্যাডাল্ট প্রকাশ। মিনস এরকম কিছু নয়। অ্যাডাল্ট মিনস হচ্ছে প্রাপ্তবয়স্ক। আপনি হ্যাঁ, ওই জিনিসটা ওই বয়সের দেখার জন্য প্রস্তুত আছেন, এবং আপনি যখন সিনেমা হলে যাবেন, সিনেমার যেহেতু অলরেডি প্রচারণায় আছে, আমার সেন্সর থেকে সেই রকমভাবেই আসছে, আমি সেইভাবেই প্রস্তুত নিয়ে যাবো এই সিনেমাটা দেখার জন্য। আমি যখন একটা বনলতা সেন দেখবো, আমার প্রস্তুতি সেরকম থাকবে। আমি যখন একটা দম দেখবো, বা আমি যখন একটা প্রেসার কুকার দেখবো, বা আমি একটা রাক্ষস দেখবো, আমার প্রস্তুতিটা সেরকম থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এই কথার প্রেক্ষিতে যে আমরা যেমন চেষ্টা করছি দর্শকের কাছে কন্টেন্ট বানানোর জন্য, দর্শকেরও আস্তে আস্তে একটু শুরু করতে হবে ফিল্ম লিটারেসি বা কন্টেন্ট দেখার লিটারেসি তৈরি করা। সেটা আমাদেরও চেষ্টা থাকবে সেই লিটারেসিগুলো যেন এই মানে লেনদেনের মাধ্যমেই সেটা তৈরি হতে থাকে আর কি। আসলে আপনি ভালো কাজের কথা বললেন যে ভালো কাজ তো করতে চান, বেছে বেছে কাজ করেন, কিন্তু আমি কোথাও একটা ইন্টারভিউতে আপনি বলেছেন যে ভালো কাজ যে সবসময় করতে গেলে হলো যে খুব মজা করে বলেছেন যে না খেয়ে থাকতে হয়, নট ইন লিটারাল মিনিং, বাট গরিব থাকতে হয়। কারণ আমাদের যে কাজের ফ্লো, একটা ভালো কাজ তার প্রতিদিন যে আমার কাছে স্ক্রিপ্ট আসছে ব্যাপারটা তাও না। অনেক সময় অনেক কাজ করতে হয় অনুরোধে, অনেক কাজ পরিচিতি কারণে বা রেগুলার ফ্লো ধরে রাখার জন্য। তো এই ক্ষেত্রে কি কখনো মনে হয়েছে যে যেহেতু ভালো কাজটাও করতে চাই আমি, কিন্তু অভিনয়ের পাশাপাশি আমাকে আসলে বোধহয় অন্য কিছু করা উচিত, বা আর্টিস্টদেরকে এটা করা উচিত টু মেক শিওর যে তাদের কন্টেন্টের কোয়ালিটি, তারা আসলে ওই স্বাধীনতা তাদের থাকে? সত্যি কথা বলতে প্রথম অ্যান্সার যদি এভাবে করি, আমার যদি সুযোগ থাকতো, কারণ আমি নিজে যখন আমার নিজের কন্টেন্ট দেখি আমি দেখতে বসি না যেটা ভালো কন্টেন্ট না। আমি যখন চুজ করি কোনো কন্টেন্ট দেখতে, সেইটা আমার একটা থাকে। সো আমি যখন আমার মনন যখন এরকম, সো আমি নিশ্চয়ই এরকম কোনো কন্টেন্ট নিজেও করতে চাই না। বাট আমাদের রিয়েলিটি হচ্ছে, আমার এখানে সেই বাস্তবতা নেই যে আমি একটা কন্টেন্ট করলে সারা বছর বসে খেতে পারবো। এটা আমার রিয়েলিটি না। আমার রিয়েলিটি হচ্ছে আমাকে প্রতিদিন কাজ করতে হবে, এবং প্রতিদিন কাজ করে আমার অন্য সংস্থান করতে হবে, বা আমার লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে। তো সেই পার্সপেক্টিভে আসলে আমাদের নানা ধরনের কাজ করতে হয়। মানে আমি না চাইলেও মানে আমি সেটা মানে আলাদা কিছু করতে পারবো না। মানে আমাকে নানা রকম কাজ করতে হবে। আবার আমি অভিনয়টাই করতে চাই, আমি এর বাইরে আর কিচ্ছু করতে চাই না। মানে আমি এই ক্রাফটটাকে বিশ্বাস করি, এটাকে ভালোবাসি, এবং এটাই করতে চাই। এর বাইরে আমি সেকেন্ড অপশন হিসেবে আর কিছু করতে চাই না। আমি পুরোটাই ইন টু দ্য মোমেন্ট থাকতে চাই। মানে এটা একটা ক্রাফট, এটা এমন না যে আপনি এটার মধ্যে বাস করলেন না আর আপনার হয়ে যাবে, জিনিসটা এরকম কিছু না। এটা প্রতিনিয়ত এটার মধ্যে আপনাকে থাকতে হবে। আমি যদি বলি সাধনা, কথাটা অনেক বড়। মানে এটা সাধনা করার মতোই। আপনি অভিনয় করেন, আপনি গান গান, আপনি পেইন্টিংস করেন, যে কোনো আর্ট ক্রাফট, ইট নিডেড টু বি টাইম, ইট নিডেড টু বি কনসেন্ট্রেশন, ইট নিডেড টু বি মানে হোল লাইফ আপনার মানে ইয়ের জায়গা। পুরো ইনভেস্ট হ্যাঁ, আপনি থাকতে যদি হবে এটা না পুরোটা করেন, ওখানে। আপনার ক্রাফটের প্রতি আপনার দরদ থাকবে না, আপনার ক্রাফটটা ওইভাবে তৈরি হবে না। হবে কিছু একটা, হবে কিছু একটা, আপনি হয়তো করবেন, কিছু একটা
কেউ একজন দাঁড়ালেও তো কিছু একটা হয়, মানে অভিনয় জিনিসটা তো আমরা নিজেরও পার্সোনাল লাইফে করি, মানে আমরা প্রত্যেকে অ্যাক্ট করছি। আমার বাবার সামনে আমি একরকম, আমার মার সামনে একরকম, আমার বোনের সামনে একরকম, আমার ওয়াইফের সাথে আমি আর একরকম, আমার গার্লফ্রেন্ডের সামনে আর একরকম। ইউনো হোয়াট আই মিন? মানে এটা যদি আপনি ওর মধ্যে বাস না করেন, তাহলে আপনার ক্রাফট আপনার থেকে দূরে সরা শুরু করবে। সো আইদার আপনি যদি এটাই করতে চান, সো নিয়মিত যে কাজ করছে, যেটা হয় বাহিরে যে ওরা একটা দুটো কন্টেন্ট মানে ফিল্ম করে বছরে, বাকি মানে এতটাই তারা মানে পেমেন্ট রেশিওটা পায় যেটা ওদের জন্য। তো এটা সম্ভাব্য সমাধান কি হতে খুবই পারে? সহজ। কারণ যদি এটা এটার পুরোটা কোনো সময় সমাধান অন্তত আমাদের চোখে, আমার চোখে বাংলাদেশের পার্সপেক্টিভে এখন পর্যন্ত নাই। যদি অনেক সিনেমা হল হয়, অনেক কন্টেন্ট হয়, তো এবং তখন সেই অনুযায়ী আর্টিস্ট এবং ক্রু সবার কথাই বলছি, ডাইরেক্টর, প্রডিউসার বা অ্যাক্টর সবার কথাই বলছি, আমি শুধু আমার কথা বলছি না, যারা এই ক্রাফটের সাথে জড়িত প্রত্যেকেরই সেই সুযোগটা হবে একটু স্থির হওয়ার, একটু থিতু হওয়ার, আবার নতুন যে কন্টেন্টটা করবে সেটার জন্য একটু আলাদাভাবে সময় তৈরি করার। বিজনেস বড় হইতে হবে, মানুষকে কন্টেন্টটা টাকা দিয়ে দেখতে হবে। আমি যেই আর্ট ক্রাফটটা করছি সেটা একটা দাম আছে, মানে সেই মূল্যটাকে, মানে দর্শক হোক, আমাদের যেই দেশ, আমাদের রাষ্ট্র, সেটাকে মূল্য দিতে হবে। আমি চাই না যে আমি কোনো একটা অসুস্থ হই বা কিছু একটা হই আমাকে বলুক যে ও রাষ্ট্রের অর্থ দিয়ে সে চিকিৎসা করাচ্ছে। আমি চাই না, একদমই চাই না। আমি আমার টাকা দিয়ে আমার অর্থের চিকিৎসা করতে চাই, রাষ্ট্র আমাকে দেখার দরকার নেই। আমার শুধু আমার কাজটা করার সুযোগ তৈরি করে দিতে হবে, এবং আমার কাজটা করার পরে যেই পেমেন্টটা আমার পাওয়ার কথা, যেই পারিশ্রমিকটা আমার আসলে পাওয়ার কথা, সেইটার নিশ্চয়তা তৈরি করতে হবে। অ্যান্ড সেটার এটা কি, এটা পুরোটা একটা চেইন। আমি একা সেটা মানে আমরা একা চিন্তা করলে সেটা হবে না। দর্শককে পাইরেটেড কপি জিনিস দেখা যাবে না। আপনি সিনেমা হলের, আমি এখনো দেখি ফেসবুকে যখন সিনেমাগুলো এইভাবে চলছে, এত ভালোভাবে চলছে, যদিও হল নেই, অনেক দর্শক আসলে দেখতে চায়, এটাও একটা বাস্তবতা। সব জেলায় আমরা হল দিতে পারিনি, বাট সেই বাস্তবতার পাশাপাশি এটাও ঠিক, আমি দেখছি ফেসবুকের কমেন্টসে যেখানে হয়তো খুব লেখালেখি হচ্ছে যে এই সিনেমাটা ভালো, আপনি দেখতে যান, সেখানে লিখছে যে সিনেমাটার পাইরেটেড কপি আছে, আপনি দেখবেন কিনা। সো আমাদের দেশে সেই রকম মানে কপিরাইট সেটআপও নাই। বাইরের দেশে ইভেন এটাও আছে, আপনি সেই সিনেমাটা 10 বছরে করে আসছেন, সেটারও রয়্যালটি এখন পর্যন্ত পায় সেই আর্টিস্ট। সেই অভিনেতা পাচ্ছে, সেই ক্রু পাচ্ছে, সেই ডাইরেক্টর পাচ্ছে, সেই সেম প্রোডাকশন থেকে। আমি 10 বছর আগে মুসাফির করেছি, আমি কি সেটার রয়্যালটি পাবো এখন? নো, আমাকে অন টাইম পেমেন্ট করা হয়, এবং সেটা একটা নির্দিষ্ট 10 দিন পরেও সেটার আসলে সেটা এমন একটা পেমেন্ট যেটা আমাদের বাস্তবতায়, মানে সেটা তাদের, মানে আমাদের প্রোডাকশন হাউসদের সামর্থ্য ততটুকুর মধ্যে তারা করতে পারে, কারণ জানে এই কন্টেন্টটা বেচতে তাদের এই টাকাটা উঠাতে হবে, তাদের তো ব্যবসা করতে হবে, আদারওয়াইজ সে ইনভেস্ট করবে কিভাবে? এর আগে সিনেমা হলের যে পরিবেশনার যে ব্যবস্থাগুলো ছিল সেটাও খুব বাজে, মানে আমাদের কোনো সিস্টেমেটিক কোনো ডিস্ট্রিবিউশন চ্যানেল আমাদের আসলে ঠিক মতো নাই, এবং প্রডিউসারের পকেটে টাকা যাচ্ছে না, অথচ সিনেমা হলে হয়তো ব্লকবাস্টার সিনেমা হচ্ছে কিন্তু প্রডিউসারের কাছে যথেষ্ট টাকা যাচ্ছে না। সো সব কিছু মিলিয়ে জিনিসটা হচ্ছে যে যারা প্রডিউস করছেন, যারা বানাচ্ছেন, যারা ডিস্ট্রিবিউশন করছেন, আমরা যারা অভিনয় করছি, আবার যারা দেখছেন, তাদের সবাইকে এক চেনে আসতে হবে। দেন এটার একটা হয়তো পরিবর্তন আসবে, এবং হয়তো আর্টিস্টের রিয়েল এটা অর্থ হলো যে পাবে। তখন হয়তো আর্টিস্টকে আর এই কথাটা শুনতে হবে না যে তুমি এত কাজ করো কেন, বা এত কাজে কিন্তু সমস্যা নেই, সমস্যা ছিল যে তোমাকে মনোটোনাস লাগছে। স্বাভাবিক, আপনি একটা মানুষকে 10টা কন্টেন্টে নিয়মিত যখন দেখবেন, তার এক্সপ্রেশন আপনার মুখস্থ হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিকভাবেই আপনি তার কাছ থেকে নতুন কিছু পাবেন না। এটা তো আমার আনরিয়েল কিছু না যে তুমি হঠাৎ করেই নতুন কিছু তোমার শরীরে নিয়ে আসবে। ঠাকুমার ঝুলি বের করলাম আর শেষ হলো না। আমি শুধু এটুকুই বলি যে ড্যানিয়েল ডে লুইস যদি বাংলাদেশে এসে অভিনয় করতো, তার আসলে এখান থেকে মানে সাথে ভেঙে যেত। তাকে অসম্ভব। তাকে নিয়ে আমরা অনেক প্রেস করি, ঠিক আছে, আমরা পৃথিবীর অনেক ভালো ভালো অ্যাক্টর নিয়ে আমরা অনেক প্রেস করি, মানে আমাদের দর্শকদের নানা রকম চাহিদা আছে, সেটাও ঠিক, সেই বাস্তবতাও ঠিক, বাট এই বাস্তবতাও আছে যে আমার যদি ড্যানিয়েল ডে লুইসের মতো স্পেস থাকতো, নিদেন পক্ষে ইরফান খানের মতো স্পেস থাকতো এখানে, যে মিনিমাম ইভেন ইরফান খানকেও 43-45 যে তার মৃত্যুর আগে তার ওই যে কবিতার লাইন বা সে যে নিজের কথা বলছিল, যখনই একটু সময় পেলাম কিছু করার, তখনই চলে যাওয়ার সময় এলো। আমাদের আক্ষেপটা তো ওই জায়গায় যে ইভেন দেন ইরফান খানের মানুষকে ওইরকম একটা ইন্ডাস্ট্রিতে থাকার পর তাকে আক্ষেপ করতে হয়েছে। আমাদের ফজলুর রহমান, আমাদের বাবু ভাই, আমাদের মোশাররফ ভাই কেন এত কাজ করে?
এটা কিন্তু খুব কমন প্রশ্ন যে মৌসুমী ভাই কেন এত কাজ করে। এইরকম একটা ব্রিলিয়ান্ট এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর আমাদের দেশে। আপনি হুমায়ুন ফরিদের কথা বলেন, সারা জীবন এই যে অ্যান্টাগনিস্টের কথা, এই যে আমাকে যখন এইটা আবার ফিরে আসি রাক্ষসের ইয়েতে, দর্শক ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, আমি খুব হ্যাপি আমি দর্শক এন্টারটেইন করতে পারছি। বাট দর্শকের চাহিদা আপনি আবার অ্যান্টাগনিস্ট করেন, আমি করতে চাই কিন্তু ডিফারেন্ট কোন অ্যান্টাগনিস্ট করতে চাই, কিন্তু আমি আবার রাক্ষসে ফিরে আসতে চাই না, আমি আবার শায়ান চৌধুরী আপনি হতে চান না, আমি হয়তো আবারও 3-4টা কন্টেন্টের পরে হয়তো এরকম কোনো ক্যারেক্টার করবো যদি আমাকে সেটা ইন্সপায়ার করে। আমি দেন না অডিয়েন্স সেখান থেকে এন্টারটেইনমেন্ট এলিমেন্টস খুঁজে পাবে। আমি যদি একই টাইপের ক্যারেক্টার আবার করি, দর্শকই একদিন সময় বিরক্ত হয়ে যাবে। আমার হুমায়ুন ফরিদি স্যার কাছ থেকে একমাত্র আপনি দেখেন না, এখন যদি তার কোনো কাজ আপনি যদি দেখতে চান, বরঞ্চ পালাবি কথার কথা মনে পড়বে আপনার সেই কানকাটা রমজানের কথা মনে পড়বে। বাট তার যে দীর্ঘ সময়ের যেই বাংলা ফিল্মের জার্নি, তার মতো আর্টিস্টকে আমরা কি ইউটিলাইজ করতে পেরেছি এবং তার ক্রাফটকে আমরা দেখতে পারলাম। মঞ্চে আমরা অনেকেই দেখতে পেয়েছি, মঞ্চে যারা সেই সময়ের দর্শক ছিলেন তারা হয়তো তার ক্রাফটটা দেখতে পেয়েছেন, তার ক্রাফটম্যানশিপটাকে দেখতে পেয়েছেন। তো এটা তো লস, এটা বিরাট লস। আমরা কোনো লেগাসি পাই না, আমরা কোনো শিল্পীর লেগেসি পাই না। আপনি ইন্ডিয়াতে দেখছেন যে অমিতাভ বচ্চনকে নিয়ে খুবই প্রেস করা হচ্ছে বিকজ অফ তার ফিল্মোগ্রাফিতে সেই রকম সিনেমা তাদের ইন্ডাস্ট্রি তাকে যুক্ত করাইছেন, অডিয়েন্সও সেটা দেখেছেন। এই মুহূর্তে আমাদের এখানে যেটা হয় যে অনেক সময় এরকম হয়ে যায় যে একটু আর্টিস্ট একটু একটা বয়সের পর বা একটু প্রবীণ হয়ে গেলে তাদের জন্য ক্যারেক্টার খুঁজে পাওয়া যায় না, বা তাদেরকে নিয়ে আর কোনো পার মতো একটা ফিল্ম হচ্ছে, আপনি এখানে চিন্তা করতে পারবেন। বা এখন এই যে আমার কিছুদিন আগে আমি আতকা করলাম, যেখানে আবুল হাস স্যার কাজ করেছেন, তাকে কি আমরা নিয়মিত পাচ্ছি? তার বয়স হয়ে গেছে যদিও 80, বাট অমিতাভ বচ্চনের তো বয়স এরকম। হ্যাঁ স্যার মাঝখানে কিন্তু এটা আক্ষেপ করে বলেছিলেন যে তাকে আসলে সো তাকে কি আমরা ইউটিলাইজ করতে পেরেছি? আমরা ইভেন খালেদ খানের নাম মনে আছে আপনাদের? ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট অ্যাক্টর বাংলাদেশের। আমরা কি তার কোনো ক্রাফট দেখেছি? আমাদের এই প্রজন্ম কি তার কোনো ক্রাফট দেখেছি? বা আমরা যারা অ্যাক্টর মানে প্রমিজিং অ্যাক্টর মানে অ্যাক্টর হয়ে ওঠার চেষ্টা করছি, আমাদের সামনে উদাহরণ কই? আমরা তো ফিরে যেতে চাই। এই উদাহরণটা তো আসলে শিল্পীরা সেট করবে, এই উদাহরণ তো ইন্ডাস্ট্রি সেট করবে, ডিরেক্টর সেট করবে, রাইটার সেট করবে, হ্যাঁ দর্শক সেট করবে। পুরো কিন্তু দর্শকের কাছে তো যাইতে হবে। এটা তো পুরোটাই একটা লুপ হয়ে গেছে, লুপের মতো চলতেছে আর কি জিনিসটা। একটা জিনিস হয়নি দেখে আরেকটা জিনিস হয়নি, একটা জিনিস হয়নি দেখে আরেকটা জিনিস হয়নি। 1400 সিনেমা হল ছিল, আমরা 1400 সিনেমা হল থেকে সিঙ্গেল স্ক্রিনের প্র্যাকটিস হয়তো সারা দুনিয়ায় শেষ হয়ে যাচ্ছে, বাট সেই বাস্তবতায় কি আমরা নতুন বাস্তবতায় ঢুকতে পেরেছি? যে মাল্টিপ্লেক্স চেইনের যে বিষয়টা, সেই সিঙ্গেল স্ক্রিনে যারা বিজনেস করেছেন এখন তারা এটা নিয়ে অনেক ঝামেলা। সারা বিশ্বে সিঙ্গেল স্ক্রিন হলো যে রিপ্লেস করে, কিন্তু যে ধারা এসেছে সেটা কিন্তু আমরা অ্যাডাপ্ট করিনি, সেটা আমরা অ্যাডাপ্ট করিনি। আমরা গত 15, আমি যদি ভুল না করে থাকি 10-15 বছরে, আমি এটা নিয়ে ডিবেট হয়ে যেতে পারে, আমি সমালোচনা করতে পারি, আদৌ লাস্ট 10 থেকে 15 ইয়ার্স মানে আফটার 2000 বা 2005 এর পরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা কি ছিল, কেন হলো? মানে এটার দায় তো আমাদের সকলের, ইটস নট অ্যাবাউট শুধু ইন্ডাস্ট্রি পিপল। এবং এই মুহূর্তেও তো আমরা ঈদের সময় ছাড়া দুটো ঈদ এবং কোনো উৎসব ছাড়া আমরা সিনেমা দিতে পারছি না বিকজ অফ আমরা কিছুটা হোপের জায়গা তৈরি করেছি আফটার 2020 ওটিটি ব্লুম এবং নানা রকম কন্টেন্ট তৈরি করার যেই মানসিকতা, সেগুলো হওয়ার ফলে সিনেমাটাও এখন অন্যরকম একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে। হয়তো 5 বছর পরে বা 7 বছর 10 বছর পরে এটার একটা ইম্প্যাক্ট পাওয়া যাবে, বাট আমাদের জীবদ্দশায় আমাদের ক্রাফটম্যানশিপে তো আমরা কিছুটা হব, লুজার হব, তাই না? আমি তো কন্টেন্ট করতেই চাই, বাট যে 10টা কন্টেন্ট হচ্ছে সে জায়গায় আমার একটা কন্টেন্ট থাকাটা তো একটু ডিফিকাল্ট, অনেক প্রতিযোগিতা। এই যে ইন্ডাস্ট্রির আমরা ভালো জিনিস নিয়ে কথা বললাম, আমরা একটু অন্যদিকেও যাই, আবার একটু খারাপ জিনিস নিয়েও কথা বললাম, আর একটু খারাপ জিনিস নিয়ে কথা বলি। মানে বর্ণবাদ যেটাকে আমরা বলি, যে একটা মানুষ বর্ণ বৈষম্য বলি বা এটা মাথার মাঝখানে কি থাকে জানি না, আমি এটাকে কলোনিয়ালিজমও বলি। আমাদের একটা চরিত্র যখন কেউ করে তার আউটার লুক দিয়ে, আমি জানি না কীভাবে আপনি নেবেন, এই মুহূর্তে হলো যে আপনি শায়ান চৌধুরী করেছেন, এর আগে হলো যে আপনি অন্যান্য যে যতগুলো ক্যারেক্টার করেছেন, আপনি শায়ান চৌধুরী কেন হলো যে দর্শক এইভাবে অ্যাকসেপ্ট করেছে? এটা আমাদের নতুনত্ব ছিল, রাইট? আপনার প্রত্যেকটা ক্যারেক্টার হয়তো আপনি নতুনত্ব ট্রাই করেন অ্যাক্টিং দিয়ে, বা চরিত্রটা একটু অন্য কনটেক্সটের থাকে। তো দিন শেষে শুধু আপনি না, আমাদের ইন্ডাস্ট্রিতেই আমরা বলি যে আপনার বেলা একটা বিশেষণ আছে, অ্যাডজেক্টিভ টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। আই এগ্রি, বাট এর মাঝখানে হলো যে এই যে ভেবে নেয় যে ওকে দিয়ে হলো যে আমার অনেক আর্টিস্ট আছে দেখা যায় যে
গরিব চরিত্রই করাচ্ছে, দেখা যাচ্ছে যখন নেগেটিভ চরিত্র মানে এই দিক থেকেই দিতে হবে, ওকে ওকে খুব দুঃখী দেখাইতে হবে, ওকে খুব বেচারা দেখাইতে হবে, মানে এগুলা কি মানে রিলেট করাটা যে যে ইন্ডাস্ট্রির সঙ্গে এর বাইরে গিয়ে আমরা যেটা ভাবতে যাই আমাদের একটু কষ্ট হয়ে যায়, সেই ব্যাপারটা কখনো মানে ফেস করেছেন, ভেবেছেন? এটা আমাকে অনেক ফেস করতে হয়। আমি যখন কাজ শুরু করছি তখনই তো আমার নিজের প্রতি একটা হীনমন্যতা ছিল যে আমার যেই স্ট্রাকচার এতে আমি খুব একটা এই সুযোগ পাবো না, এটা আমার মনে হয়েছে। আমার ইন্ডাস্ট্রি ভাইবই এরকম ছিল। আমি যখন টিভিসিতে কাজ শুরু মানে ফার্স্ট আমার টিভিসির কিছু কল ছিল, মানে আমি যখন কাজ করতে ঢুকি, বিকজ অফ মাই অ্যাপিয়ারেন্স, স্বাভাবিক তারা এরকম ইন্ডাস্ট্রি অনুযায়ী সেই জিনিসটা চায়, কারণ এটা একটা কমার্শিয়াল ইন্ডাস্ট্রি। সো আমি তারপরে কখনো আর টিভিসি অডিশন দিতাম না, বিকজ অফ আমি অভিনয়টাকে অনেক প্যাশনেটলি যখন নেওয়া শুরু করি, তখন এটার প্রতি আমার আলাদা ধরনের একটা রেসপেক্ট ছিল। তো যেহেতু ওই ইন্ডাস্ট্রিতে এরকম কিছু ছিল, তো আমি আর ওখানে যাইনি কখনো অডিশন দিতে, কারণ বিকজ অফ দ্য অ্যাপিয়ারেন্স খুব ইম্পর্টেন্ট সেই ইন্ডাস্ট্রিতে। তারপরে হচ্ছে আমি যখন একই রকম কাজ করা শুরু করি, মানে আমি যখন একটা মন্টু করি, তখন সিমিলার কাইন্ড অফ সোশ্যাল স্ট্রাকচারের ক্যারেক্টার আমার কাছে আসা শুরু করে। এই সোশ্যাল স্ট্রাকচারের বাইরে তারা কখনোই চিন্তা করে না। আমি তো একটা মানে মাসুদ রানা করতে চাই। আমার কমপ্লিটলি আমি জানি আমি এটা খুব ভালো পুল অফ করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। কিন্তু সেই বিশ্বাসটাকে ইন্ডাস্ট্রি পিপল আমাকে কখনো দিতে পারবে? দেয়নি। এরকম হয়, এটা আমার সাথে না, বাট এটাও ইন্ডাস্ট্রি কালচার। এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রির কথা বলবো না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডই বিভিন্ন ইন্ডাস্ট্রির একটা কালচার। সেইখানে অ্যাক্টরকে আসলে অনেক যুদ্ধ করে সেই জায়গাটা একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে হয়, এবং হয়তো বদলেছে, তারপরে হয়তো বদলেছে। কিন্তু হয়তো ইন্ডাস্ট্রি কালচার, বিশেষ করে আমাদের মতো ছোট ইন্ডাস্ট্রিতে আরেকটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে এখানে কন্টেন্টই তো হয় যে কয়েকটা, সেই কয়টার ভিতরে না আমাদের হয়ে যায়। আমরা হলাম যে আমরা হলাম যে ওই যে বড় ছেলে, মধ্যবিত্ত পরিবার, আমরা ক্লাসিফাইড যে ব্যাপারগুলো, সরি কি বলছি আমি, ক্লাসের যে ব্যাপারটা আছে সমাজের, আমাদের হলো যে যে প্রচুর স্ট্রাগল তো সেল করা হয়, কিন্তু আরে জাস্ট নাটকের নাম যদি হয় কালো মেয়ে, কালো ছেলে, কালো ছেলে আপনার নাটক, নাটকের নাম কালো ছেলে, কালো মেয়ে, এবং সেটার জন্য বেছে বেছে মানে এগুলার ইম্প্যাক্ট ওভারঅল হয়তো করছেন, ক্যারেক্টারটা আপনার ক্যারেক্টার ভালো হয়েছে, বাট যেই ধারার, যেই নামের, যেই মানে স্টাইলের কাজগুলো এই মুহূর্তে হচ্ছে, মানে সেগুলো মানে কোন আঙ্গিকে আমরা আসলে বর্ণনা করব? একটা হচ্ছে যে কন্টেন্টের একটা পারপাস ছিল, মানে কন্টেন্টটা হয়তো কোনো একটা ওই পারপাস থেকে হয়তো যে মানে সেটা আমি মেনে সেটা এক নিলাম, ধরনের ছিল। কন্টেন্টের পারপাস আছে। আবার এটা ঠিক যে ধরেন মানে একটা ডার্ক মেয়ে লাগবে কোনো একটা কন্টেন্টে, সেখানে হয়তো একজন খুবই ব্রাইট কাউকে দিয়ে মেকআপ করে করিয়ে তাকে তাকে হলো যে, করা হচ্ছে। হ্যাঁ, সেটার নানা রকম কারণ আছে, এগুলো নিয়ে আসলে অনেক কথা বলতে হবে। দুইটা কারণ হচ্ছে যে কখনো কখনো মনে হয় যে এই চরিত্রটা সে পুল অফ করতে পারবে, বা সেই রকম কাইন্ড অফ চরিত্র তারা পাচ্ছে না বলে অনেক সময় এটা হয়। আবার অনেক সময় যদি প্র্যাকটিসটা থাকতো তাহলে হয়তো আমার চরিত্র অনুযায়ী হয়তো মানে সেটা ডার্ক হোক হোয়াইট হোক, তখন আবার হোয়াইট লোকেরা এটা ইয়ের মধ্যে পড়ে যাবে, তখন বলবো রেসিজম। হ্যাঁ, ইটস নট অ্যাবাউট লাইক দ্যাট। মানে এটা চরিত্রের প্রয়োজনে যাকে যেখানে প্রয়োজন সেটার সুযোগটা তৈরি করে দেওয়া। মানে সোজা কথা যে আপনি যে ক্যারেক্টারটা বানাচ্ছেন, যে ক্যারেক্টারের জন্য আরো 10টা মানুষের জন্য সুযোগ রাখা, মানে সেটা কালো হোক ফর্সা হোক সেটা নিয়ে আসলে আলাপ না। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে যে সেই ক্ষেত্রে যদি কালো লোকরাই কাজ করবে, ফর্সারা কাজ করবে, বা তারা কি এর মধ্যে পড়বে, বিষয়টা এরকম না। আসলে বিষয়টা হচ্ছে চরিত্র অনুযায়ী কাকে প্রয়োজন, আর যদি প্রয়োজন হয় তাহলে সেই অনুযায়ী অডিশনের সেটআপটা রাখা, মানে অডিশনের প্র্যাকটিসটা রাখা। আমাদের এখানে বেশিরভাগ কাজের আমি ক্ষেত্রে এই জায়গায় আসছিলাম, হ্যাঁ, আমি ওখানেই ঢুকে যাই, কারণ এটার মধ্যে আসলে খুব বেশি থাকার কোনো কারণ নাই, কারণ এখানে আসলে লজিক্যাল কারণও আছে যে আমি চরিত্রটা কেন আছে। আমি আবার এটাও বলতেছি যে এই যে একটা মানুষকে টাইপকাস্ট বানানো, সেটা আসলে ইন্ডাস্ট্রি অভ্যাস, কারণ অনেকে চিন্তা করতে পারে না। যেমন আমি যখন সায়ান করেছি, আমাদের সত্যি কথা বলতে আমাদের দেশে কয়জন বিজনেসম্যান হচ্ছে খুবই ফর্সা সুন্দরী, আমাদের যারা টাকা পয়সার লোকজন, তাদের স্ট্রাকচার কিরকম, তারা কি খুব সুন্দর, তাদেরকে খুব মাচো ম্যান, বিষয়টা এরকম না আসলে। বাট আমি যদি রিয়েলিটির সাথে মিলাতে যাই ওইরকম কিছু একটা, তো ওইটার পরে আসলে যেটা আলাপ করতেছিলাম যে বিকজ অফ আমাকে তখন এখন আসলে শায়ন করার পর আসলে প্রুফ করতে হইলো যে আমি আসলে ডিফারেন্ট অবতারে এসেও সেটাকে পুল অফ হয়তো করতে পারবো যদি আপনি আমাকে সাপোর্ট দেন। এটা আসলে স্বাভাবিকভাবেই সুযোগ নিজেরই তৈরি করতে হয় এরকম ইন্ডাস্ট্রিতে, এটা কিছু করার নাই। একটু একটু করে কাজ করে সেটা সুযোগ তৈরি করে, যদিও সুযোগটা যদি ইন্ডাস্ট্রি থেকেও থাকতো তাহলে হয়তো আমাদের জন্য একটু কাজটা সহজ হতো, সেটা হলে তো খুবই ভালো হতো। আমরা তো চাই সেরকম কিছু। আর সত্যি কথা যে আমরা আসলে নিজের কমফোর্ট জোনের ভিতরে কাজ করতে একটু পছন্দ করি, যেটা পরের আলাপটাতে আমরা আসলে ঢুকছিলাম যে
আমি ওকে চিনি, ঠিক আছে, ও আমার কাজটা করুক, আমি ওকে চিনি, আমি ও আমার কাজটা করুক, বা ওর সাথে আমি কমফোর্টেবল। আমাদের অডিশন কালচারটা ওইভাবে অডিশন আসলে কালচারটা ওইভাবে তৈরি হয়নি, কাস্টিং ইন্ডাস্ট্রি ওইভাবে তৈরি হয়নি, কাস্টিং এজেন্সি হিসাবে কোনো কিছু তৈরি হয়নি। ম্যানেজার রাখলে অনেকে খুবই হয় যে ওর ও এত এত বড় ম্যানেজারের সাথে আর্টিস্ট কথা হয়ে বলে, গেছে, এখন ম্যানেজারের সাথে বাট কথা ভালো লাগবে। এটা কিন্তু ম্যানেজারের ইগো না, এটা হচ্ছে খুবই ইন্ডাস্ট্রি কালচার, ইন্ডাস্ট্রি প্র্যাকটিসটা সহজ করে দেয়। যে ওই আমি অ্যাজ আ আর্টিস্ট, আমি আমার টাকা পয়সা নিয়ে তো কথা বলবো না, বলা উচিত না। আমার কাজ হচ্ছে যে ক্রাফটটা কিরকম, চরিত্রটা কিরকম, সেটা নিয়ে আলাপ করা। আমার ম্যানেজার হয়তো সেটা নিয়ে আলাপ করবে, আমার এজেন্ট যা ম্যানেজার বা যেটাই বলা হয়। এজেন্সি যদি থাকে তাহলে তারা আলাপ করে, এবং তাদেরও যেই কাস্ট মানে ইপি আছেন যিনি, তিনি আসলে কমিউনিকেট করবেন এই বিষয়গুলো। আর্টিস্টের কাজ না টাকা পয়সার ভ্যালুয়েশন নিয়ে আলাপ করা। আমাদের এখানে হলো যে দেখা যায় যে অনেক অনেক ডিরেক্টর আর্টিস্টদের সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে আসে, সেটা তো ইপি ভার্সেস এক্স্যাক্টলি, এবং যার ধরুন অনেক ধরনের ইগোয়েস্টিক সিচুয়েশন তৈরি হয়, সেগুলো একটা মানে ইন্ডাস্ট্রিয়াল যে প্র্যাকটিসটা সেটা হয়তো শুরু হলে খুব ভালো হয়, মানে একটু একটু করে হচ্ছে, সেটা নাই। আর যেটা বললাম, ওই কাছের মানুষদের সাথে কাজ করার যে কমফোর্ট জোন, সেটা থেকে বেরিয়ে আসাটা আসলে মনে হয় খুব জরুরি, কারণ ইন্ডাস্ট্রি ছোট। সো কাছের মানুষ দ্বারা কাজ হয়ে যাওয়ার পরে বাকি যারা থাকে তাদের আর সুযোগ নাই কাজ করার, এবং তাদের খুব একটা সুযোগ তৈরিও হয় না এখন, যদিও ওটিটির কারণে অনেকেই কাজের সুযোগ পাচ্ছে, যেটা খুবই ভালো কথা। সেইটা আসলে প্র্যাকটিস আরও বাড়াতে হবে, আদারওয়াইজ নিউ ট্যালেন্ট আপনারা খুঁজে পাবেন না। এবং বাজারে যদি প্রতিযোগিতা না থাকে, বাজারে যদি ওই অর্থে ভালো কাজের প্রতিযোগিতা না থাকে, দর্শক যেমন মিস করছে ভালো পারফরমেন্স দেখা, আবার একটা পারফরমেন্সের লেগেসি তৈরি হচ্ছে না, পারফর্মারের লেগেসি তৈরি হচ্ছে না, সেইটাও মাথায় রাখতে হবে। আমি এমন একজন পারফর্মারকে তৈরি করছি, আমি নাম না বলি, মানে এই ধরনের কনভারসেশনে যেহেতু ঢুকছি, আমি জানি অনেক ডিবেটের মধ্যে পড়বো, বাট যে পারফর্মার আসলে অভিনেতা হওয়ারই দরকার নেই, মানে চায় নেই, সে তাকে আমি তৈরি করছি, সে আসলে অভিনয় করতে চায় না, অন্য কোনো কাজ করতে চায়, ইন্ডাস্ট্রি অন্য কিছু ক্রাফট করতে চায়, তাকে আমি জোর করে 10 বছর ধরে তার পিছনে ইনভেস্ট করছি, দেন একটা পর্যায়ে সে এখান থেকে বের হয়ে গেল, এবং সেটা নিয়ে নানা রকম কথা হচ্ছে, সেগুলো নিয়ে কনভারসেশন আছে, সেটা নিয়ে সেটাকে ওনও করছে না। সো আমার কথা হচ্ছে যে ট্যালেন্টকে আসলে নার্সিং করাটা খুব জরুরি, ইন্ডাস্ট্রির জন্যই সেটা জরুরি, সেটা ডাইরেক্টর হোক, সেটা প্রডিউসার হোক, সেটা ব্যাকে যারা কাজ করে, সিনেমাটোগ্রাফার হোক, অ্যাক্টর হোক, হোয়াট এভার, যদি ট্যালেন্ট থাকে সেটাকে নার্সিং করা উচিত। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এটার উপরে টিকে থাকে, এবং এইটা যদি না হয়, মানে আপনার যদি ট্যালেন্ট না তৈরি হয়, তাহলে আপনি আসলে খুব বেশি কন্টেন্ট বেশি দিন বানাতে পারবেন না। আমাদের আমাদের ক্রিকেট একাডেমিতে আমাদের দেখা যাচ্ছে যে কোনো জনরাতেই কিন্তু হলো যে সেক্টরে Same problem. এই নার্চার সেম প্রবলেম, মানে হলো যে না বয়সভিত্তিক করলে কিভাবে ক্রিকেট হবে? কই, বয়সভিত্তিক ক্রিকেট নাই তো। নাই তো, শুধু ক্রিকেট না তো, এটা যে কোনো স্ট্রাকচার আমাদের হলো ফুটবলে যে যে এখন বুম করছে, এই একই জিনিস, মানে আমাদের তো শেষ পর্যন্ত হলো যে সেই বাইরে থেকে আমাদের প্লেয়ার নিয়ে আসা আমি যে ওই যে লাগছে বা চুজেন, আমি চুজ করছি, ওয়াই নট কাউকে সুযোগ তৈরি করে দেন যে সেটাকে দিবে, সে তৈরি হয়ে আসবে, সে তৈরি হয়ে আসবে, সে যেন সুযোগ পায়, মানে তার সে অডিশন দিবে, বা সে পরীক্ষা দিবে, যেটার যে সেক্টর, সেই সেক্টর অনুযায়ী সে দিবে, সুযোগটা তৈরি করে দেওয়া উচিত, অর্থাৎ প্রতিযোগিতার ক্ষেত্রটা তৈরি করে দেওয়া উচিত। আমার কাজ, আমি যদি কোনো ইন্ডাস্ট্রিতে এই প্রতিযোগিতার এটা না থাকে, তাহলে যে মনোপলি হবে, আর মনোপলিটা কোনো ইন্ডাস্ট্রিকে কখনই বুম করে না, এটা সবসময় ইন্ডাস্ট্রির জন্য খারাপ। তা তো বটেই, কি আর করা, এই যে দীর্ঘশ্বাস ছাড়লাম একটা। তো আমার ওটিটির কথা বলছি, ওটিটি থেকে মাথায় আসলো যে অনেক জায়গায় আপনি নিশ্চয়ই অন্যান্য অনেক বাইরের কন্টেন্ট দেখেন, দেশের বাইরের হলিউড। আমরা কি অনেক সিরিয়াস কথা বলতেছি? আমরা সিরিয়াস কথা আমরা বোর হয়ে যাবে কিন্তু দরকার অডিয়েন্স। তো না, বোর হবে না অডিয়েন্স। আমাদের অডিয়েন্সও হলো যে যেই কথা কাউকে না কাউকে তো বলতে হতোই, কাউকে না কাউকে বলতে হবেই। সবাই যদি হলো যে অন্যান্য কথায় চলে যায় যে কে কয়টা কি করছে বা ওই গসিপে চলে যায়, তাহলে তো আর হলো না ব্যাপারটা। নাটক, ওটিটি বা এই ধরনের ওয়েব সিরিজ যেটাকে আমরা বলি, সেখানে যারা কাজ করে তাদের একটা ব্যাপার থাকে যে তারা করে যখন সিনেমা করতে যায়, সিনেমা করতে গেলে তারপরে হলো যে তারা নাটকে বা ওটিটিতে ব্যাক করতে পারে না। এটা কিন্তু দেশের বাইরে এই ধরনের প্র্যাকটিস খুব কম। তারা রীতিমতো সিনেমা, ওটিটি বা এই ধরনের, যেখানে যদি সিঙ্গেল নাটক হয় না, বাট এর বাইরে ধুমিয়ে মানে একদম কাজ করে। তো আমাদের এখানে এটা কেন হয় সোহেল ভাই, যে একবার যখন সিনেমায় যায় তাদেরকে বলা যায় নাটকে ব্যাক করা যাবে না, আমি এটার সাথে আবার নাটকের আর্টিস্ট সিনেমাতে ভালো সাইন আমি করতে এটাকে পারে না। সাপোর্ট করি, কারণ হচ্ছে যে পৃথিবীর কোথাও ফ্রি কন্টেন্ট নাই। আপনি 1 ঘন্টা প্লেন নামে যে কন্টেন্ট দেখাচ্ছেন ইউটিউবে, আপনি ফ্রি কন্টেন্ট দেখাচ্ছেন। সো সেম বাজেটের, ধরেন 30-40 লাখ টাকা, কথা আমি একটা অ্যামাউন্টের কথা বলছি, 10-12 লাখ, 15 লাখ টাকা, 20 লাখ টাকা আপনি খরচ করে ইউটিউবে কন্টেন্ট দেখাচ্ছেন, ফ্রি কন্টেন্ট দেখাচ্ছেন।
এবং ফ্রি পারফরমেন্স দেখছে, সেই অডিয়েন্সটা কেন 20 টাকা খরচ করে 30 টাকা খরচ করে ওটিটি কন্টেন্ট দেখবে যদি না ওটার চেয়ে বেটার কিছু না পায়? পৃথিবীর কোথাও পারফরমেন্স বেস প্রোডাকশন, কোথাও ফ্রি কন্টেন্ট নেই। সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হচ্ছে আপনি কন্টেন্ট দেখতে হলে আপনাকে পে করতে হবে, বা সেই কন্টেন্টটার একটা নির্দিষ্ট চলে যাওয়ার পরে তারা ফ্রি কন্টেন্ট হিসেবে সার্ভ করছে। কিন্তু তার আগে তারা হচ্ছে পেইং কন্টেন্টই করছে, কারণ এটা তো একটা ইন্ডাস্ট্রি না, আমি ইন্ডাস্ট্রি করবো কিভাবে? নাম দিচ্ছি কেন ইন্ডাস্ট্রি? না, এটা তো কনজাম্পশন, ডেফিনেটলি ইটস আ প্রোডাক্ট। সো প্রোডাক্টের একটা ভ্যালুয়েশন আছে। হ্যাঁ, তা সো তো আছে। ওই জায়গা থেকে আপনি যখন ফ্রি কন্টেন্ট দেখবেন, আপনাকে যখন দেখা যাচ্ছে, মানে করলেই রিমোট টিপলে আপনাকে দেখা যাচ্ছে, আপনার কন্টেন্ট কেন 200 টাকা বা 500 টাকা খরচ করে আপনাকে সিনেমা হলে দেখতে যাবে একটা দর্শক, যেখানে আপনাকে প্রতিদিন দেখছি? মানে তাহলে সেইটার ইটা কি? তাহলে মানে আর্ট ক্রাফট, আপনি যে আর্ট ক্রাফটের কথা একটু আগে বলছিলেন, সেটা কি একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? না, কোনো কন্ট্রাডিক্টরি না। আপনি ইউটিউবে বা ওটিটিতে যে কন্টেন্ট, যদিও ইউটিউবের আলাদা একটা সিস্টেম আছে, সেই জায়গা থেকে আপনি টাকা পাচ্ছেন বলতেছেন, কিন্তু সেটা তো ফ্রি কন্টেন্ট। হ্যাঁ, মানে দর্শকের জন্য তো সেটা ডেফিনেটলি। এখন আমি ফিরে আসি আপনার ওই আলাপটায়। আপনি যেটা বলতেছেন যে কেউ যদি সিনেমায় কাজ করে, ওটিটিতে কাজ করে, বা অনেক সময় নাটকে কাজ করতে, সেখান থেকে আর ফিরে আসে না। ফিরে সে আসছে। তো আসলে সব কাজ করতে চায় না। সে যদি নাটকও কাজ করবে, আমি করতে চাই নাটকে, ধরেন আমি সিনেমা করলাম, আমি এখন ধরেন সিনেমা, আমার প্রায় 10 নম্বর সিনেমা হলো, আমি ওটিটি করেছি, সিনেমা করছি, নাটকও করছি। হ্যাঁ, আমার যদি সেরকম গল্প হয়, আমি অবশ্যই নাটকের কাজ করতে চাই, কিন্তু আমি প্রতিটা কাজ করতে চাই না, না। এক্স্যাক্টলি এই জন্যই আপনাকে প্রশ্নটা করা, যে পুরোদম আবার সবগুলো জনতে কাজ আবার করছেন। আমার ক্ষেত্রে এটা হবে, আবার অনেক আর্টিস্টের সেটা থাকবে, অনেক আর্টিস্টের আছে যে না, আমি এত অ্যাভেলেবেল হব না। এটা তো ব্যক্তি চয়েস, যে আমি অ্যাভেলেবেল হতে চাই না, এবং সেটারও কারণ আছে। যে আপনি সত্যি কোনো এক্সক্লুসিভ কন্টেন্ট করতে চান, বা আপনি এক্সক্লুসিভ কন্টেন্টের অংশ, তাহলে আপনি এক্সক্লুসিভ থাকতে চাইবেন আসলে। এটা একটা ব্যক্তির চয়েস, এবং সেইটা খারাপ কিছু না। এবং এক্সক্লুসিভ থেকে যদি আপনি এক্সক্লুসিভ কিছু দিতে পারেন, প্রিমিয়াম কিছু দিতে পারেন। এবার রিভার্স কন্ট্রোভার্সি এটাও কিন্তু বলে যে হলো যে নাটকের আর্টিস্টরা, এটা হয়তো আপনার উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন। নাটকের আর্টিস্টরা হলো যে সিনেমায় বনলতা এক্সপ্রেস সবচেয়ে বেশি টাকা কামাইছে এবার ঈদে। মানে যে কন্ট্রোভার্সিটা, এটা সবসময় ছিল। মনপুরার সময়, মনপুরা তো সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা, সেই সময় তো একই কথা শুনতো, নাটকের আর্টিস্টরা সিনেমা পারতে পারে না। দিস ইজ দ্য সবচেয়ে ওল্ডেস্ট এবং আপনি বুকিশ আপনার কনভারসেশন। নিজের সিনেমার নাম নেন নাই, হাওয়া, সেখানেও কিন্তু আমি অনেকে হাওয়ার ছিলেন। একই হ্যাঁ, জিনিস, একই হ্যাঁ। জিনিস। মানে এটা খুবই বুকিশ কনভারসেশন, মানে এই কনভারসেশন ঢুকতেই চায় না, কারণ যারা এটা করে তাদের আসলে সিনেমা লিটারেসি সম্পর্কে একটু কম ধারণার কারণে। এবং আমি যার যার চয়েসকে, ব্যক্তি চয়েসকে আসলে খুব একটাই করতে চাই না, কারণ ব্যক্তির মতামত থাকতেই পারে। কিন্তু ইন্ডাস্ট্রি পিপল যখন এটা নিয়ে কথা বলে, আমাদের ইন্ডাস্ট্রি পিপল এটা নিয়ে কথা বলে যে নাটকের আর্টিস্ট, কিছুদিন আগে আমি এটা নিয়ে কথা বলতে চাইতাম না, কিন্তু আমি বলতে চাই বিকজ অফ সেই ইন্ডাস্ট্রি পিপল, মানে একজন মানুষ, সে বলছে নাটকের আর্টিস্ট দিয়ে কি নায়িকা হয় নাকি? মানে এইরকম অসৌজন্যমূলক কনভারসেশন কোন একটা প্রডিউসার বা কোন একটা যে করতে পারে, সেটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। তারা আমার নিজের পিপল, ইটস নট অ্যাবাউট আউটসাইড পিপল হয়তো অনেক কিছুই জানবে না, বুঝবে না ক্রাফটম্যানশিপ সম্পর্কে, বাট আপনি তো জানেন অভিনেতা কাকে বলে, ডাইরেক্টর কাকে বলে, ডাইরেক্টর কি করেন, প্রডিউসার কি করেন, সিনেমাটোগ্রাফের কাজ কি, বা সিনেমা কোনটাকে বলে। আপনি যদি সেটা না জানেন, তাহলে খুবই দুঃখিতভাবে বলতে হচ্ছে যে আপনি তাহলে এই ক্রাফটম্যান সম্পর্কে আপনার নিজেরও ধারণা কম আছে। তাহলে সেটা নিয়ে মন্তব্য করাটাও তো তাহলে মানে দায়িত্ব জ্ঞানহীনতার মধ্যে পড়ে কিনা। তো আমাদের ইন্ডাস্ট্রি পিপলের ভিতরে এই প্র্যাকটিসটা আছে যে এটা নাটক, এটাই না, না, তো সেইটা তো বাইরের দর্শকের কাছে কিছু মানে প্রুফ করাটা আরো আমি ডিফিকাল্ট। ইন্ডাস্ট্রি পিপলদের কথাই বলেছি, দর্শকের চেয়েও বেশি কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে এই কথাটা হয়। একদমই তাই। এইটা আসলে খুবই ব্যাড প্র্যাকটিস বিকজ অফ দ্য, একটা সময় 35 মিলিমিটার ফিল্ম ছিল, যখন ডিজিটাল মিডিয়াম আসে। সো প্রবলেম কি, আপনি বিগ ক্যানভাস পার্থক্য করতে পারেন এটাই, যে আপনি বিগ ক্যানভাসে কনভারসেশন গল্প বলছেন কিনা, ক্যানভাসটা আপনার লেন্সিংটা আপনার এটা ঠিক অনেক সময়। আবার এটাও ঠিক, আমি এই আলাপটা আসলে দিলাম খুবই একপেশা হবে। আমার কথা হচ্ছে ডিরেক্টর তার ভিশন অনুযায়ী যেভাবে গল্পটা দেখতে চেয়েছেন, যে কোনো খুবই কথা, চলচ্চিত্র নামটা কি, চলমান চিত্র। অর্থাৎ আপনি যে ভিডিওটা করছেন ফোনে বাহিরে, আপনি র্যান্ডম যে ভিডিওটা করছেন, সেটাও একটা চলচ্চিত্র।
ফিকশনে এই যে আমরা ফিকশন করি, এইটা নিয়ে তো আরো অনেক আলাপ দেওয়া যাবে, যে আমরা যে গল্প করি, গল্পে মানে নর্মালি চলচ্চিত্রে মূল কাজটা হচ্ছে ভিজুয়াল মিডিয়া, মানে ভিজুয়ালি আপনি একটা গল্প বলবেন, সেখানে ন্যারেটিভ নাও থাকতে পারে। এরকম আমরা অনেক আলাপ করা যাবে, অনেক আলাপ করা যাবে, আমাদের পডকাস্ট আর শেষ হবে না। কিন্তু আমি আমি ইউটিউবে আপনার কন্টেন্টে রিসার্চ পারপাস আমি কন্টেন্টে যে কমেন্ট পড়তেছিলাম, সেখানে আমি একটা কমেন্ট আমার একদম হলো যে আমি পুরো এখানে ছবি তুলে নিয়ে এসেছি কমেন্টের। সেটা হলো যে সোহেল মন্ডল ইজ প্রবাবলি দেশি ওটিটি's biggest invention. Hope he becomes a superstar one day, creating his own game. সো এই 2 দশক কাজ করার পরে সোহেল মন্ডল কি এখন সুপারস্টার আসলে যেটা দর্শক চেয়েছে সেটা কি হতে পেরেছে বা হয়ে যাচ্ছে কিনা? প্রথমত হচ্ছে স্টার সুপারস্টার কোনো ধারে কাছে আমি নাই, এইটা বিনয় না কিছুই না, কারণ আসলেই নাই। কারণ স্টার সুপারস্টার Stardom কি? অনেক বড় ফ্যান বেস থাকে, আচ্ছা। তারা তাদেরকে নিয়ে অনেক মাতলামি করে, অনেক ধরনের তৈরি হয়, মানে ফ্যান মুভমেন্ট তৈরি হয়, সেগুলোর কোনোটাই এখন পর্যন্ত আমি ক্রিয়েট করতে পারিনি। সো স্টারের কোনো ধারে কাছে বিষয়টা না। আমি একজন অভিনেতা, এটুকু বলা যেতে পারে যে আমি একজন অভিনেতা, অ্যাসপায়ারিং অভিনেতা। আমি চেষ্টা করে যাচ্ছি মানে অভিনয়ের কলা কৌশলগুলো শিখে দর্শককে এন্টারটেন করে যাওয়া, মানে সেটা যদি করতে পারি সেটাই আমার জন্য এখন পর্যন্ত আনন্দের। এর পরে যদি কিছু হয় তাহলে সেটা পরেরটা পরে বোঝা যাবে, কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি, যেটা যেটা চাইছি, প্লিজ আমাকে আসলে কাজ দেন। আমি বসে আছি, ঠিকঠাক কাজ করতে চাই। আমি শুধু এই দোয়া করেন যে আমি আসলে ঠিকঠাক কাজ করতে চাই। একটু আমাদের যে অ্যাসপায়ারিং ডাইরেক্টর আছেন, অনেকে আছেন যাদের সাথে কাজ করতে চাই, একদম মন মন হয়ে আছে তাদের সাথে কাজ করার মানে জন্য। মুখে আছেন আপনি মুখে ভালো আছি। কাজ করার জন্য, তাদের সাথে একটা কাজ কলের করার জন্য জন্য। অপেক্ষা করছি যে প্লিজ আমাকে একটু কাজ দেন, আপনাদের সাথে কাজ করতে চাই। সো আসলে এই সুযোগটা চাই। আমি আসলে স্টার সুপারস্টার কোনো ইয়ের মধ্যে নাই, আমার ধ্যান জ্ঞান একটাই, যে আমি খুব ভালো ডাইরেক্টরের সাথে কিছু জার্নি করতে চাই, যে জার্নিগুলো আমাকে আমার অবসর টাইমে যেন ফিরে ফিরে নিয়ে আসে, যে জার্নিগুলোকে অবজার্ভ করার জন্য। আপনার জীবনে আপনি অবসর চান? এই মুহূর্তে কাজ চাচ্ছেন, আবার অবসর টাইমে অবসর অবসর মানে চান? হচ্ছে আমি যখন হ্যাঁ। একদমই মানে মনে হবে যে এখানে আর আমার কিছু করার নেই, নিশ্চয়ই তখন মানে দর্শকেরও দেখা যাবে যে একটা সময় আমাকে আর চাইবে না, তো তখন অবশ্যই অবসরে যাইতে হবে, কিছু করার নেই। মানে প্রত্যেক মানুষেরই শেষ আছে, মানে প্রত্যেক জিনিসেরই শেষ আছে, এইটুকু মানতে হবে, মেনে নিতে হবে। যদিও মানতে চাই না, অ্যাজ আ হিউম্যান বিং আমরা সবসময় এটার মধ্যে থাকতে চাই, বাট অ্যাজ আ হিউম্যান বিং আমাদের আসলে এটা মানতে হবে যে আমার যেমন শুরু হয়েছে শেষটাও আছে। সোহেল মন্ডল যদি অভিনেতা না হতো, তাহলে সোহেল মন্ডল কি হতো? মেবি বাসের ড্রাইভার, অথবা অথবা প্লেনের ক্যাপ্টেন, যে কোনো একটা কিছু। মানে পাইলট অথবা হলো যে বাস মানে ড্রাইভার। আমার সবসময় ঘুরতে ভালো লাগার একটা বিষয় এসেছিল, বিভিন্ন জায়গায়, নতুন জায়গায় মনে তো হচ্ছে চলমান, এই যে চলমান হ্যাঁ। মানে চলচ্চিত্রে চলে এসেছেন, তারপরে হলো যে চলন্ত তো বাসে বাসের নজর ড্রাইভার চলে সুবিধা হচ্ছে যে বাসের ড্রাইভার হলে আপনাকে ভাড়া দিতে হতো না, মানে ছোটবেলায় তো এগুলি মানে সহজ পদ্ধতি, যেটা যেটা বুঝ ওই বয়সের মানুষের। তো বাসের ড্রাইভার হলে হয়তো ভাড়া দিতে হবে না, বা কন্ডাক্টর হলে ভাড়া দিতে হতো না, যে কোনো একটা কিছু। অথবা প্লেনে চলে বিদেশে যাওয়া, এখন ওইটার টাকা পয়সা কেমনে কনজিউম করবো, তার চেয়ে ক্যাপ্টেন হলে খুব সহজ, যে বিভিন্ন দেশ ঘোরা যাবে। আমি একটা মজার জিনিস খেয়াল করছি সোহেল ভাই, সেটা হলো যে আপনি যে ইন্টারভিউতে যান, যেখানেই যান, আমি সবসময় দেখি যে টল ডার্ক হ্যান্ডসামের সাথে সাথে এখন মনে হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, অলওয়েজ ওয়ারিং সানগ্লাস। I want to know about this. বুঝতে পেরেছিলাম এটা আসবে। প্লিজ। এটা কিছুই না, ক্যামোফ্লেজ। মানে অনেক সময় চোখের অবস্থা ঠিক থাকে না, কোথাও কোথাও মেকআপ ঠিক মতো নিতে পারে না, তো চশমা পরে যায়, জাস্ট দেখা যায় যে ওটা থেকে সেফ থাকা গেল আর কি। এট দ্য সেম টাইম হলো যে ফ্যাশন স্টেটমেন্টটাও হয়ে গেল, একদম তাই না? আর ভালোই লাগে, মানে ওয়্যারিং গ্লাস একটু অন্যরকম ভাইব ক্রিয়েট হয় আর কি। আর চোখ তো দেখা যাচ্ছে না, সো এই মুহূর্তে কি লুকানো যায়। এই মুহূর্তে আপনি কি ভাইবে আছেন? এই মুহূর্তে What's the vibe? জাস্ট চিল মুড, মেবি চুপচাপ আফটার দ্য সাকসেসফুল একটা ফিল্ম, জাস্ট একটু রিল্যাক্স টাইম যাচ্ছে, অ্যান্ড ওয়েট ফর দ্য রাইট কল, যে নেক্সট রাইট ফিল্মটা কি। এখনো সেটা সিদ্ধান্ত নেওয়া হয়নি, মানে আমার সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই, আমি এরকম রাইট কেউ না। এই দুর্দান্ত পারফরমেন্সের পর আপনি রাইট কল পান বলছেন? মানে কিছু আমার মনে আছে, আফটার তাকদির আমি মনে হয় অনুলৌকিক করেছিলাম 3 মাসের মাথায়, বাট দেন আমি প্রায় 7 থেকে 8 মান্থ বসেছিলাম থার্ড কল পাওয়ার জন্য। অ্যান্ড সিমিলার কাইন্ড অফ, আমি রাক্ষসক বা এর আগে আটকা গেল, এই বছর আমি লাস্ট ইয়ারে কাজই করিনি, মানে 2025-এ
মানে ওইভাবে কাজই হয়নি আমার, সবকিছু মিলে পলিটিক্যালি, তারপরে আমার টেলিভিশন মিলে ওরকম কল ছিল না, সত্যি কথা বলে আমার কল ছিল না। আমি এগুলো নিয়ে আসলে আমি লুকাতে পারি না। না, আপনি 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 তো বলেন যে আপনি স্ট্রাগল সেল করতে চান না, কিন্তু এই কথাগুলো তো বলতে হবে, এই কথাগুলো তো বলা দরকার এটা বলে আমাদের। লাভ নেই আসলে, আমার কাছে মনে হয়। মানে দিন শেষে তো আসলে আমি এটা বলে কি করব, মানে এটা বলে কি কোনো সমাধান হবে? আমার হাতে কোনো সমাধান যেহেতু নাই, তো সেটা নিয়ে আসলে মানে আমি হয়তো বলার জন্য বললে হয়তো কেউ সমাধান করবে, কিন্তু আসলে সিচুয়েশন সবকিছু মিলে ইন্ডাস্ট্রিও লাস্ট 1-2 বছর ধরে তো একটু স্ট্রাগল করছে, সবকিছু মিলে পলিটিক্যাল সিচুয়েশন সবকিছু মিলে ইন্ডাস্ট্রি একটু স্ট্রাগল করছে। সো আমি কাকে বলবো? সো বলার কিছু নেই, মানে এগুলো আসলে দেখেন আপনারাও স্ট্রাগল করেন কোনো না কোনো ভাবে। সো স্ট্রাগল আসলে সেল করার আসলেই কিছু নেই, বাট স্টিল হ্যাঁ, মানে মাঝখানে কাজ করি নেই এমন না যে আমি অনেক কল পাই, সেরকম না। বাট অনেক সময় কিছু কাজের হয়ে যায়, মিক্স ম্যাক্স সিচুয়েশন হয়ে যায়, তো সেটার জন্য কাজ ছাড়তে হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই যে আমি তাকদিরের কথা তো বললাম, যে আফটার তাকদির বা অনুলক্ষীকে আমি 7 মাস বসেছিলাম 7-8 মাস কাজের কি নেই, করেছেন? আর ওয়েটিং ফর দ্য রাইট কল। আর কি করবো, আমার তো আর কিছু, আমাদের কাজই হচ্ছে যে কলের জন্য অপেক্ষা। আর আমার সবচেয়ে বিগেস্ট ফ্লজ, আমি কাজ ব্যতীত আর কিছুর সাথে খুব একটা যুক্ত হইতে পারিনি। মানে সেইটা ভালো একটা কনভারসেশনাল সিচুয়েশন, ভালো একটা আড্ডার জায়গা, কোথাও যে কমিউনিকেট করা, সেইটা মেবি এটা আমার ফেলিয়ার। মানে আমি বলছি না এটা ইন্ডাস্ট্রি পিপলের কোনো দায় আছে, এটা আমার ফেলিয়ার যে আমি কমিউনিকেশনটা ওইভাবে হয়তো তৈরি করতে পারিনি। মানে সেটারও একটা কারণ, যে একটা কাজ হচ্ছে আপনার যে কাজের পরিবেশ, আপনি যে পরিবেশের মধ্যে থাকেন, সেই পরিবেশে আসলে এটা নিডেড যে আপনি কমিউনিকেশন তৈরি করবেন এবং একটু একটু করে কাজ পাবেন, আপনার পরিবেশটা যেরকম সেভাবে অ্যাক্ট করতে হবে। বাট ওই অ্যাক্টকে আমি আসলে খুব একটা বিলিভ করতাম না। আমার কাছে অলওয়েজ মনে হতো যে আপনি যদি পরিশ্রম করে যান, আপনি যদি কাজ জানেন, এবং আমি অন্তত এইটুকু জানি যে এই পর্যন্ত আমাকে অন্তত আমার পিপলরা জানে যে আমি কি ধরনের অ্যাক্টর, বা অন্তত আমি যে কথাটা বারবার ফিরে যাই, যে অন্তত অডিশনের সুযোগ পাওয়াটা, যে মানে আমার ক্রাফটটা আমাকে দেখানোর যে হ্যাঁ, যে whether একটা I'm অডিশনের suitable or সুযোগ, not, হ্যাঁ। একটা অডিশনের সুযোগ বা একটা সুযোগটা আমি এতদিন পরে এসেও আমি নিজেকে কখনো বলি না যে আমাকে সরাসরি চরিত্র দিতে হবে। আপনি যে কাজটা করছেন একটা অডিশনের সুযোগ দেন, বা একটা সুযোগ দেন, আমি যে কাজ করি। আমার ক্ষেত্রেও হয়, আমার ক্ষেত্রে হয় না এমন না, অনেক বন্ধু বান্ধবের কাজ আমিও করি। মানে আমি এটা বলবো না যে আমিও করি নাই, মানে সেরকম না। বাট আমি কখনো কোথাও ইনফ্লুয়েন্স করতে পারি না, মানে যে আমাকেই নিতে হবে। আমাকে এটা ইনফ্লুয়েন্স করার কথা তো আর্টিস্টেরও থাকে না, ওই যদি ক্যারেক্টারটা হ্যাঁ, ওরকম, ওই অপশনটা তো অলওয়েজ আমাদের থাকা লাগবে যে ওইরকমই ইন্ডাস্ট্রিতে। থাকার হ্যাঁ, কারণেই হয়তো একটু কাজের সংখ্যা কম। আমি তো চাই কাজ করতে, আমি এমন না যে খুব বেশি নাকুচা ভাব আমার আছে, জাস্ট রাইট কাজটা করতে চাই। আমরাও চাই, এবং আমি ব্যক্তিগতভাবে তো চাই যে আমি অনেক কাজ দেখতে চাই সোহেল মন্ডলের, এবং হলো যে যে এটা এতক্ষণ ধরে, ইন্ডাস্ট্রি পিপল ভালো বলতে পারবে। হ্যাঁ এতক্ষণ তো এবার ইন্ডাস্ট্রি পিপলে আসছে, তখন তো ভারী ভারী কথা বলে ফেলছি। আমার মনে হচ্ছে ইটস টাইম টু লাইক গো ফর এটা র্যাপিড কি ফায়ার। নো, আই এম নট গোনা গ্রিল ইউ, আই এম জাস্ট সেইং লেটস জাস্ট প্লে সিম্পল শর্ট র্যাপিড ফায়ার রাউন্ড। আমার মনে হয়েছে একটু বিপদে না করা পড়লে যাবে ভালো না লাগছে কিছু? না। না 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 না। এর পরের বার থেকে কেউ যদি স্কিপ করে তাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখতে হবে, এটা Okay. ছাড়া আর কোনো অপশন নেই। কোনো একটা শাস্তি আমাকে রাখতে হবে মনে হচ্ছে এখানে। ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধবের কথা বলছেন আপনি, ইউর বেস্ট ফ্রেন্ড ইন দ্য ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে আসলে বেস্ট ফ্রেন্ড মানে ওই অর্থে আসলে হয়ে ওঠে না, মানে ফ্রেন্ড হয়, ওকে দেন ফ্রেন্ড হয়। ফেভারিট তবে ফেভারিট ফ্রেন্ড আমার মনে হয় If যে you have to take a name. দুজন মানুষের কথা বলতে পারি আমি, এদের দুজনের কাছে মানে আমি অনেক সময় করি। একটা হচ্ছে খায়রুল বাশার, আর একটা হচ্ছে শাওকি সাইদ। ওকে, আমরা র্যাপিড ফায়ার খেলছি, আমরা এক বাক্যে উত্তর দেবো বা এক শব্দে বা 2 শব্দে উত্তর দেবো, ঠিক আছে? সো লেটস জাস্ট গো। হু উড ইউ রাদার হ্যাভ অ্যাজ ইয়োর এনিমি উইদিন দ্য ইন্ডাস্ট্রি? So If আমি there is বুঝি- any enemy, like who do you rather have as your enemy if we talk about the industry? এটা কি সত্যি সত্যি কোনো এনিমির কথা বলতে হবে আমাকে? You don't want to? প্লিজ, আমার কাজ শুরু কমে যাবে। আর প্লিজ সব না Okay, বাড়ায়। I will give you escape here only on this, কারণ নেক্সট টাইম থেকে আমি শাস্তির ব্যবস্থা রাখবো Okay. এর পরের বার যখন আপনি আসবেন। এনিমি বলা যায়, আমার বন্ধু আছে, বন্ধুকে বলতে পারি আমার বিগেস্ট এনিমি। এটা চিটিং হবে না, এটা চিটিং হবে, চিটিং আমরা একদমই মানবো না। Your favorite co-actress? আমার ফেভারিট কো অ্যাক্ট্রেস অর্ষা, নাজিহা অর্ষা, ফারিন খান,
আরেকজনের নাম বলতে পারি, সেটা হচ্ছে আত্তি, মানে আমরা ওকে ডাক নামে বলি আত্তি। আচ্ছা, এই যে তিনজন ফেভারিট কো অ্যাক্ট্রেসের নাম চলে এসেছে, ইউ আর ভেরি চালাক ব্রো, আই অলরেডি টোল্ড ইউ। ওকে, লেটস প্লে ফান সেগমেন্ট अगेन। সো if I ask you to kill, marry and date, Okay, okay. আমি তিনটা অপশন দিচ্ছি, সামিরা খান মাহি, নজিফা তুষি এন্ড অর্ষা। এই রে, ডেট আমি অবশ্যই সুযোগ থাকলে অর্ষার সাথে করতাম, কিন্তু সো ম্যারি নাজিফা তুষি, কারোর সাথে আমি কাজ করতে চাই। তো সামিরা খান মাহি, মাহিক ও বন্ধু, ওকে কিল করা যাবে। বন্ধু বলে একজনকে ডেট করা যাবে, বন্ধু বলে একজনকে কিল করা যাবে, কিন্তু হলো যে তোর সাথে কাজ করতে চাই, এইজন্য জানালাম তোর সাথে কাজ করতে চাই। হ্যাঁ, তুষির সাথে হলো যে আপনার হাওয়ার পরে তো আর কাজে হয়নি, এটাও একটা কারণ হতে পারে, বুঝতে পেরেছি। আমরা ঈদের সিনেমা নিয়ে কথা বলছিলাম, নিজের সিনেমা ছাড়া আর ও সিনেমা দেখা হয়েছে? আমি বনলতা এক্সপ্রেস দেখছি, প্রেসার কুকার যাব দেখতে, তারপরে দেখবো হচ্ছে দম দেখবো, আর হচ্ছে প্রিন্স যদি থাকে তখন দেখবো। হ্যাঁ, আই ওয়াজ অ্যাবাউট টু আস্ক ইউ, দম নাকি প্রিন্স? আগে দম দেখবো, আগে দম দেখতে চাই দমটা, তারপরে প্রিন্স দেখতে যাবেন। দেখতে চাই। আপনার ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই দুর্দান্ত র্যাপিড ফায়ার এবং আমাদেরকে কিছু গসিপও দেওয়ার জন্য। না প্লিজ, আমি এটা আচ্ছা এটা শেষ করি তারপর। ও ওয়েল ওয়েল ওয়েল, বাট আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি এটা শুধুমাত্র বলার জন্য বলছি না, শোর কারণে। আপনি আমার প্রিয় অভিনেতা। এবং আমার মতো আমার অনেক মানুষ আছে যারা আসলে কন্টেন্ট দেখতে চায়, যারা কন্টেন্টের জোরে এবং অভিনেতাদের অভিনয়ে দেখতে চায়। তো আমিও চাই যে আপনার কাছে আপনি যেই ধরনের কাজ চান সেই ধরনের কাজ আসুক। রাক্ষসের, সায়ন চৌধুরীর এবং সোহেল মণ্ডলের সাফল্য কামনা করে আজকের মতো আমরা আসলে শেষ করব রেড কার্পেট উইথ জেরি শো। এই যে এতক্ষণ ধরে এত কথা বললাম, এত মিষ্টি মিষ্টি করে হাসলাম, এই যে এত মেকআপ, এত গেট আপ, আমাদের মেকওভার পার্টনার ইজ এলোমে বিউটি সালুন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো দুর্দান্ত অভিনেতা, অভিনেত্রী বা মানুষকে নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।